মেয়েটার স্বামীর সন্তান আছে, তবুও অন্য পুরুষের সাথেই। ছি, আমার বলতেও লজ্জা করছে। এই কথা শুনেই ইমরানের চোখ লাল হয়ে যায়। এসব ফালতু কথা বাদ দেন, নিজের কাজে মন দেন, আর এসব নিয়ে আমার কাছে আসবেন না। আয়েশা যেন মুহূর্তেই অপমানিত হয়ে যায়, কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায়। ইমরান একা বসে নিজেকে বলে, মৌকে চাকরি করতে মানা করলে পুলিশ সন্দেহ করবে, আর যদি সবাইকে বলে দেই মৌ আমার স্ত্রী, তাহলে ওকে আর সহজে শাস্তি দেওয়া যাবে না। অন্যদিকে আয়েশা গিয়ে তানহাকে বলে। তোমার কথা ঠিক ছিল, এখন থেকে তো চোখে চোখে রাখতে হবে। তানহা হালকা হাসি দিয়ে, আপনি চিন্তা করবেন না ডাক্তার, যতক্ষণ আমি থাকবো ওদের ওপর নজর রাখবো। আয়েশা ধীরে বলে, এই মোয়ের মধ্যে এমন কি আছে যে ডাক্তার ইমরান আর জাহিদ দুজনেই পাগল হয়ে গেছে? তানহা দীর্ঘশ্বাস ফেলে। আমিও সেটাই ভাবি। কিছুক্ষণ পর মৌ ধীরে ধীরে ইমরানের কেবিনে ঢোকে। ভেতরে ঢুকেই দরজা লক করে দেয়। ইমরান কিছু বুঝে ওঠার আগেই মৌ হঠাৎ গিয়ে সরাসরি তার কোলে বসে পড়ে। ইমরান চমকে ওঠে। এটা কি করে? এটা হাসপাতাল, যে কোনো সময় কেউ আসলে। মৌ দুষ্টু হাসি দিয়ে বলে, কেবিন লক করেছি, কেউ আসবে না। আর আসলে সমস্যা কি? তুমি আমার স্বামী। ইমরান বিরক্ত হয়ে বলে। বাজে কথা বাদ দাও, নামো আমার কোল থেকে, না হলে আমি ধাক্কা দেব। মৌ তখন ফোন বের করে। গত রাতে সেই কান ধরে ওঠা বসার ভিডিও চালিয়ে দেয়। ইমরান ভিডিও দেখে জমে যায়, চোখ বড় বড়। তুমি এটা করতে পারলে? প্লিজ এটা কাউকে দেখিও না। মৌ একটু ঝুঁকে আসে, চোখে মিষ্টি দুষ্টুমি। তোমাকে হাতে রাখতে হলে সব কিছুই করতে হবে। তারপর খুব শান্ত গলায় বলে, এখন একটা কাজ করো, আমার কপালে একটা ভালোবাসা চুমু দাও, তারপর আমি চলে যাব। ইমরান চুপ হয়ে যায়। তার চোখে রাগ, অভিমান, কিন্তু তার থেকেও বড় কিছু, অসহায় ভালোবাসা। সে ধীরে হাত তোলে, মৌয়ের মুখের দিকে তাকায়। তারপর খুব আস্তে মৌয়ের কপালে একটা গভীর নীরব চুমু দেয়। মৌ এক মুহূর্ত চোখ বন্ধ করে ফেলে। মনে হয় এই এক মুহূর্তেই সে সব পেয়ে গেছে। তারপর হালকা হাসি দিয়ে বলে, এই তো আমার ইমরান, যতই রাগ করো আমার কাছে ফিরে আসতে হবে। ইমরানের কেবিনের বাইরে দাঁড়িয়েছিল তানহা আর আয়েশা। দুজনের চোখেই কৌতূহল, সন্দেহ আর এক অদ্ভুত আগুন। কারণ তারা স্পষ্ট দেখেছে মৌ ঢুকেছে ইমরানের কেবিনে, আর দরজাটা ভিতর থেকে লক। তানহা দাঁত চেপে বলল, ডাক্তার, এবার আমি 100% শিওর ওদের মধ্যে কিছু একটা চলছে, অবৈধ সম্পর্ক। আয়েশা ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে কষ্ট আর রাগ মিলেমিশে অদ্ভুত ছায়া ফেলেছে। তারপর ধীরে বলল, আমারও সন্দেহ হচ্ছে, কিন্তু না, আমি নিশ্চিত না হয়ে কিছু বলবো না। আমাকে আরো প্রমাণ চাই। তানহা মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু আমি ছাড়বো না। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে যায়। মৌ একদম স্বাভাবিক ভঙ্গিতে বেরিয়ে আসে, যেন কিছুই হয়নি। যেতে যেতে হালকা স্বরে বলে, বাসায় যাব, তাড়াতাড়ি আসো, কিছু শপিং করতে হবে। ভেতর থেকে ইমরানের শান্ত গলা। আরো 15 মিনিট লাগবে। এই কথাটুকুই যেন তানহা আর আয়েশার বুকের ভেতর আগুনে ঘি ঢেলে দিল। ঠিক 15 মিনিট পর ইমরান আর মৌ একসাথে বের হলো। দুজনের মধ্যে এমন এক অদ্ভুত স্বাভাবিকতা, যেন বহুদিনের অভ্যস্ত সম্পর্ক। এই দৃশ্য দেখে আয়েশার বুকটা হু হু করে উঠল, আর তানহা তো রাগে তেলে বেগুনে জ্বলে উঠল। আয়েশা দাঁত চেপে বলল, মিস তানহা, আপনি ওদের ফলো করেন, একটা সিএনজি নিয়ে। আমি জানতে চাই ওরা কোথায় যায়, কি করে। তানহা চোখে আগুন নিয়ে বলল, ওকে ডাক্তার, আজকে সব বের করব। সিএনজিতে বসে দূর থেকে অনুসরণ করতে লাগলো তানহা। ওদিকে মৌ একের পর এক দোকানে ঢুকছে, কখনো বোরখা, কখনো হিজাব, আবার কখনো নাইট ড্রেস, আর সব ব্যাগ এক এক করে তুলে দিচ্ছে ইমরানের হাতে। ইমরান চুপচাপ সব ধরে আছে, না কোনো প্রতিবাদ, না কোনো বিরক্তি, যেন এটাই তার অভ্যেস। এই দৃশ্য দেখে তানহার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চায়। সে নিজের সাথে নিজেই ফিসফিস করে, বাহ মিস মৌ, বেশ খেলছেন তো। এত বড় ডাক্তার, 5টা হাসপাতালের এমডি, পুরো হাতের পুতুল বানিয়ে ফেলেছেন। তার গলায় বিদ্রুপ, কিন্তু ভেতরে জ্বলছে হিংসের আগুন।
ঠিক আছে, শপিং করুন, মন ভরে করুন, দেখি শেষটা কোথায় গিয়ে থামে। কিন্তু হঠাৎ তানহা চোখের সামনে যা দেখলো তাতে সে থমকে গেল। মৌ নেই, ইমরান নেই। এক মুহূর্ত আগেও তারা ঠিক সামনে ছিল, আর এখন শূন্য রাস্তা। তানহার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি চারপাশে তাকাতে লাগলো। ডান বাম সামনে কোথাও নেই। তার কপালে ঘাম জমে গেল, রাগে হাত কাঁপতে লাগলো। এভাবে গায়েব হলো কিভাবে? তার চোখে এবার শুধু রাগ না, একটা অদ্ভুত ভয়ও কাজ করছে। দাঁত চেপে সে ধীরে ধীরে বলল, মিস মৌ, তুমি যতই চালাক হও না কেন, তোমাকে আমি ধরবই। বাসায় ফিরেই মৌ সরাসরি রান্নাঘরের দিকে চলে গেল। চুলার সামনে দাঁড়িয়ে হাঁড়ি পাতিল গোছাতে শুরু করতেই পিছন থেকে ইমরানের কণ্ঠ ভেসে এলো। তুমি রান্না করে কেন এসেছো? মৌ একবারও পিছনে না তাকিয়ে শান্ত গলায় বলল। রান্না করব, তাই এসেছি। ইমরান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, আর আমি বাইরের খাবার তেমন পছন্দ করি না। মৌ এবার ঘুরে তাকালো। আচ্ছা, 30 মিনিট অপেক্ষা করো, আমি রেডি করে দিচ্ছি। ইমরান ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি বোঝো নাই, তুমি রান্না করলে সেগুলো খাওয়ার যোগ্য হবে না, কারণ খানবাড়ির মেয়েরা রান্না না, ঝগড়া আর ব্ল্যাকমেল করতে এক্সপার্ট। কথাটা যেন সরাসরি গিয়ে মৌয়ের বুকের মধ্যে বিঁধল। এক সেকেন্ডও দেরি না করে পাশে রাখা এক মগ পানি তুলে নিয়ে ঝপাত করে ইমরানের মাথায় ঢেলে দিল। এখন এখান থেকে চুপচাপ চলে যা, না হলে কিন্তু খারাপ হবে। তার গলায় রাগ, চোখে আগুন। ইমরান ভিজে চুল ঝেড়ে শান্ত গলায় বলল, হয়েছে, সত্যি কথা এমনিতেই যেতে হয়, সবাই সেটা হজম করতে পারে না। এই বলে সে ধীরে ধীরে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ইমরান দাঁত চেপে বিড়বিড় করতে লাগলো। ডাইনি, পেতনি, ঝগড়াটে মহিলা, ব্ল্যাকমেলার। কিন্তু তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা সে নিজেও টের পেল না। অন্যদিকে মৌ চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মনে কেমন যেন খচখচ করতে লাগলো। সত্যি কি আমি রান্না পারি না? একটা জেদ চেপে বসলো তার ভেতরে। সে খালাকে ডেকে বলল, খালা, আজকে বিরিয়ানি রান্না করব, আমাকে সাহায্য করো। কিছুক্ষণ পর খাবার টেবিলে সাজানো গরম গরম বিরিয়ানি, সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। ইমরান এসে বসতেই একবার থমকে গেল, চোখে বিস্ময়। এটা মৌ রান্না করেছে? মনে মনে বলল, ডাইনি দিকে খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। কিন্তু মুখে কিছুই বলল না। চুপচাপ খেতে লাগলো, আর প্রতিটি লোকমাই তার চোখে অদ্ভুত এক নরমতা ভেসে উঠছিল। খাওয়া শেষ করে মৌ ফ্রেশ হয়ে নিল। তারপর একটা হালকা পাতলা নাইট ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ালো। হালকা কাজল, ঠোঁটে নরম রং, চুলগুলো খোলা, সব মিলিয়ে যেন এক অন্যরকম মোহময়ী রূপ। আজকে ইচ্ছে করেই নিজেকে এমন করে সাজিয়েছে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এসে ইমরানের সামনে দাঁড়ালো। ইমরান চোখ তুলে তাকাতেই যেন জমে গেল। তার বুকের ভেতর ধক ধক শব্দ, কপালে হালকা ঘাম জমে উঠেছে। মনে মনে বলতে লাগলো, নিজের স্ত্রীকে এমন অবস্থায় দেখলে কোন পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারে? সে চোখ সরিয়ে নিতে চাইলো কিন্তু পারল না। না, আমাকে কন্ট্রোল করতেই হবে, না হলে মৌ ভাববে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু না, এত সহজে না। অন্যদিকে মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেয়াল করছে। তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, দেখি তুমি আর কতদিন নিজেকে আটকে রাখতে পারো। আমি তো তোমার স্ত্রী, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই ফিরতে হবে। ইমরান চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ভেতরের অস্থিরতা যেন থামতেই চাইছে না। মনে মনে দাঁত চেপে বলল, এই ডাইনি সব জানে, আমার সবচেয়ে বড় দুর্বলতা ওর নিজেই, তাই ইচ্ছে করে এমন করছে, কিন্তু না, আমি এত সহজে ধরা দিব না। অন্যদিকে মৌ ঠায় দাঁড়িয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। মনে মনে বলে, মিস্টার স্বামী, আমি খুব ভালো করেই জানি তোমার দুর্বলতা কোথায়। তারপর হঠাৎ করেই বলে উঠল, তোমার কপাল দিয়ে এভাবে ঘাম ঝরছে কেন? ইমরান চোখ না খুলেই গম্ভীর গলায় বলল, জানি না। এই বলে সে অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। মৌ মুচকি মুচকি হেসে তাকিয়ে রইল, তার ঠোঁটে জয়ের হাসি। মনে মনে বলল, সব পুরুষেরই একদিন না একদিন নিজের স্ত্রীর কাছে মাথা নত করতে হয়। তুমিও করবে ইমরান, খুব শীঘ্রই করবে। এদিকে আহসান হাবিব হাতে একটা ছবি নিয়ে বসে আছে। ছবিটা মৌয়ের। তার চোখে কুটিল দৃষ্টি।
সে তার লোকদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ওকে খুঁজে বের করো, কোথায় থাকে, কার সাথে থাকে, সব জানতে চাই আমি। লোকগুলো একসাথে বলল। ওকে স্যার, সব তথ্য এনে দিব। অন্যদিকে ইমরানের ভাইদের অবস্থা খুবই খারাপ। দুর্নীতির কারণে চাকরি হারিয়েছে। প্রায় 1 বছর ধরে কেউ তাদের কাজ দিচ্ছে না। তাই ইমরানের বড় ভাই ইমাম বাধ্য হয়ে সিলেটে শ্বশুরবাড়িতে চলে এসেছে একটা চাকরির আশায়। পরদিন সকাল মৌ খুব ভোরে উঠে নাস্তা রেডি করে। ইমরান, নাস্তা করো। ডাকতেই ছোট্ট আরিয়ান দৌড়ে গিয়ে ইমরানের কোলে উঠে বসে। ইমরান ছেলেকে বুকে জড়িয়ে নেয়। তার চোখে তখন অদ্ভুত এক শান্তি। মনে মনে বলে, এই ছেলেটা না থাকলে আমি হয়তো কখনোই মোবাইল এত কিছু সহ্য করতাম না। নাস্তা শেষে দুজন হাসপাতালে যায়। ইমরান তার কেবিনে ঢুকে পড়তেই ময়ের সামনে এসে দাঁড়ায় ডাক্তার আয়েশা আর তানহা। তাদের চোখে স্পষ্ট হিংসা, বিদ্বেষ আর অপমানের আগুন। আয়েশা ঠোঁট বাঁকিয়ে বলে, কি মিস মৌ, রূপের জাদু দিয়ে বেশ বড় লোক ধরেছেন দেখছি। শপিং টকে চলছে ভালোই। তানহা সঙ্গে সঙ্গে যোগ করে, শুধু শপিং না, সেই শপিং ব্যাগগুলো আবার ডাক্তার ইমরান নিজের হাতে নিয়ে পুরো মল ঘুরেছে। দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। আয়েশা এবার সরাসরি আঘাত করে, এই ধরনের মেয়েদের কাজই তো এটা, বড়লোক ছেলেদের ফাঁসানো। মৌ এতক্ষণ চুপচাপ শুনছিল। হঠাৎ সে মাথা তুলে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মিস আয়শা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব না করব সেটা তোমাদের দেখার বিষয় না, কিন্তু আপনারা আমার পিছনে যা শুরু করেছেন সেটা কিন্তু অপরাধ। আয়েশার চোখ লাল হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি অপরাধী করছি। তুই আমার ইমরানের থেকে দূরে থাকবি, না হলে তোর খবর আছে। মৌ হঠাৎ করেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসি যেন সোজা গিয়ে আয়েশার আত্মসম্মানে আঘাত করলো। ডক্টর ইমরান যদি তোমার হয়ে থাকে মৌ ধীরে ধীরে বলল, তাহলে নিজের করে নাও, আর তাকে বলো আমার থেকে দূরে থাকতে। আয়েশা এবার আর নিজেকে সামলাতে পারল না। রাগে কাঁপতে কাঁপতে বলল, খুব শিগগিরই ইমরান তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। মৌয়ের চোখ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আয়েশার দিকে তাকিয়ে বলল, কে কাকে ছুঁড়ে ফেলে দেয় সময় হলে দেখাই যাবে ডক্টর আয়শা। পরিস্থিতি তখন থমথমে। বাতাসেও যেন আগুনের গন্ধ। দুপাশে দাঁড়িয়ে 3 জন নারী। একজন নিজের অধিকার রক্ষা করতে প্রস্তুত, আর 2 জন সেই অধিকার ছিনিয়ে নিতে মরিয়া। মৌ ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে লাগলো, কিন্তু তার ভেতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছে। মনে মনে বলল, আমি চাইলে এক্ষুনি বলে দিতে পারি ইমরান আমার স্বামী, আমার সন্তানের বাবা, কিন্তু না, আমি চাই ও নিজে বলুক, নিজের মুখে স্বীকার করুক আমি তার স্ত্রী। তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। এ যেন এক নীরব জেদ, এক অধিকার আদায়ের প্রতিজ্ঞা। অন্যদিকে ডাক্তার আয়েশা তানহার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বলল, এই মেয়ের তো কনফিডেন্স আসে কোথা থেকে? হয়তো বড় গলায় কথা বলছে কিভাবে? তানহা দাঁত চেপে বলল, কিছু একটা আছে, অবশ্যই আছে, না হলে এমন আচরণ সম্ভব না। কিছুক্ষণ পর ইমরানের কেবিনে সবাই বসে অপারেশন নিয়ে আলোচনা করছে। ইমরান, আয়েশা, তানহা আর ডাক্তার জাহেদ। ঠিক তখনই ইমরান উঠে হঠাৎ বলে উঠল, মৌ, এক গ্লাস পানি দাও। এই এক কথাতেই যেন আয়েশা আর তানহার মাথায় বাজ পড়ল। ডাক্তার জাহিদের ফোন আসায় সে বাইরে চলে গেল, আর সেই সুযোগেই মৌ পানি নিয়ে ভেতরে ঢুকলো। মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। প্রথমে নিচে এক চুমুক পানি খেলো, তারপর ইমরানের দিকে তাকিয়ে সেই একই গ্লাসটা তার হাতে ধরিয়ে দিল। ঘরের ভেতর নিস্তব্ধতা। আয়েশা আর তানহা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ইমরান একবার গ্লাসটার দিকে তাকালো, সব বুঝেও কিছু না বলে চুপচাপ সেই পানি খেয়ে ফেললো। এই দৃশ্যটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো আয়েশা আর তানহার মনে। তাদের চোখ বড় বড় হয়ে গেল, মুখে অবিশ্বাস, অপমান আর জ্বলন্ত হিংসা। আলোচনা শেষ হতেই সবাই বেরিয়ে গেল। মৌ দরজা বন্ধ করে দিল। কেবিনটা নিঃশব্দ হয়ে গেল। পরের মুহূর্তেই সে এসে সরাসরি ইমরানের কোলে বসে পড়ল। ইমরান একটু চমকে উঠে বলল, আবার শুরু করলে? এটা কর্মস্থল, বলে যাওয়া না। মৌ ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বলল, আমি কিচ্ছু চাই না, শুধু আমার পাওনাটা যদি নিজে থেকে দাও তাহলে এসব করতে হবে না, না দিলে ভিডিও তো আছে। তার চোখে দুষ্টু ঝিলিক। ডক্টর ইমরান বইয়ের ভয়ে কান ধরে উঠবোস করছে, ভাইরাল নিউজ।
এই কথা শুনে ইমরানের চোখ হঠাৎ বদলে গেল। সে দুহাত দিয়ে মৌয়ের মুখটা আলতো করে ধরে ফেললো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। প্রথমে কপালে এক গভীর চুমু, যেন জমে থাকা সব অভিমান ছুঁয়ে দিল। তারপর চোখের কোণে, গালের ওপর, মুখের প্রতিটি কোমল রেখায় নরম আবেগ ভরা স্পর্শ রেখে গেল। শেষে ঠোঁটে একটা দীর্ঘ গভীর চুমু, যেখানে রাগ, অভিমান, ভালোবাসা সব এক হয়ে গেল। সময় যেন থেমে গেল। মৌ এখনো চোখ বন্ধ করে আছে। তার বুক ওঠানামা করছে ধীরে ধীরে। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী সে। ইমরান স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। মনে মনে বলল, কি আছে এই মুখে যার জন্য আমি এতটা দুর্বল? তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তোমার এই জোর করে অধিকার আদায় করা, ঝগড়া করা, ব্ল্যাকমেল করা, এসব কিছুতেই আমি বিরক্ত হই না, বরং আমি এগুলো উপভোগ করি। কেন? কেবিনের বাইরে দাঁড়িয়ে তানহার চোখে তখন কেমন এক তীক্ষ্ণ আগুন জ্বলছে। ঠোঁট বাঁকিয়ে সে নিচু গলায় বলে উঠল, দেখেছেন ডাক্তার আয়েশা, কি নির্লজ্জ বেহায়া মেয়ে, আজকেও কেবিনটা লক করে ঢুকেছে। ডাক্তার আয়েশা ভ্রু কুঁচকে তাকালো দরজার দিকে। তার চোখে সন্দেহ, ঈর্ষা আর অজানা এক অস্বস্তি ঘুরপাক খাচ্ছে। সে ধীরে বলল, কিন্তু ভেতরে করছে কি? ওসব কিছু না তো? তানহা ঠোঁট কামড়ে হাসলো। কালকেও করতে পারে, এদের দিয়ে সবই সম্ভব। একটু থেমে আয়েশা গম্ভীর কণ্ঠে বলল, মিস তানহা, আপনি কি দরজায় নক করেন? তানহা এগিয়ে গিয়ে কেবিনের দরজায় টোকা দিল। ভেতর যেন হঠাৎ করেই সব থেমে গেল। মুহূর্তের মধ্যে বাস্তবে ফিরে এলো মৌ আর ইমরান। মৌ এক ঝটকায় ইমরানের গালে ঠোঁট ছুঁয়ে দিল, একটা তাড়াহুড়ো অধিকার ভরা চুমু। তারপর চোখে চোরা হাসি রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই তানহার সামনে দাঁড়িয়ে। মৌ একবার তাকালো, আর সব বুঝে গেল। তার চোখে লুকোনো চ্যালেঞ্জ। দেখে নাও, যতটা দেখার আছে। তানহা ভেতরে ঢুকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল ইমরানের গালে। স্পষ্ট লাল লিপস্টিকের দাগ। এক মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। মনে মনে যেন আগুন জ্বলে উঠল। ধরা পড়েছ? তানহা ঠান্ডা গলায় বলল, স্যার, ডাক্তার আয়েশা আপনাকে 102 নম্বর কেবিনে ডাকছে। ইমরান একবার মৌয়ের দিকে তাকালো। মৌ হালকা হাসলো। সেই হাসিতে ছিল জেদ, অধিকার আর এক অদ্ভুত বিজয়ের অনুভূতি। কিছুক্ষণ পর 102 নম্বর কেবিনে দাঁড়িয়ে তানহা ফিসফিস করে বলল, ডাক্তার দেখুন, স্যারের গালে লিপস্টিকের দাগ। ডাক্তার আয়েশা তাকালো। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। সব সন্দেহ যেন এক মুহূর্তেই সত্যি হয়ে গেল। তার বুকের ভেতর কেমন এক হাহাকার উঠল। রাগ, কষ্ট নাকি ঈর্ষা, সে নিজেও বুঝতে পারল না। বিকেলে ইমরান শান্ত গলায় বলল মৌকে, তুমি বাসায় চলে যাও, আমি আরেকটা হাসপাতালে অপারেশন শেষ করে আসব। মৌ কিছু বলল না, চুপচাপ চলে গেল। কিন্তু তার বুকের ভেতরটা তখনও অস্থির। অদ্ভুত একটা টান, একটা ভয়। বাসায় ফিরে সব গুছিয়ে রান্না করে বসে রইল সে। সময় গড়াতে লাগলো, 9টা, 10টা, 11টা, কিন্তু ইমরান এলো না। মৌ বারবার ফোন করতে লাগলো, 1 বার, 2 বার, 10 বার, শেষে গুনে গুনে প্রায় 50 বার। কিন্তু না, একবারও রিসিভ করলো না ইমরান। তার বুকের ভেতর কাঁপন শুরু হলো। হাত ঠান্ডা হয়ে আসছে, চোখে পানি জমছে। কোথায় তুমি? ফোনটা ধরছো না কেন? কাপা হাতে আবারও কল দিল সে। এইবার কল রিসিভ হলো, কিন্তু ওপাশে ইমরানের কণ্ঠ না, একটা অচেনা কণ্ঠ। এই ফোনের মালিক আপনার কি হয়? মোর বুকটা ধক করে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। মনের ভেতর উত্তরটা গর্জে উঠল। আমার স্বামী। ওপাশ থেকে আবারও ভেসে এলো, উনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সিলেট মেডিকেলে আছেন, দ্রুত আসেন। শব্দগুলো যেন বজ্রাঘাত হয়ে নামলো। মোয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল মেঝেতে। সে নিজেও ধপ করে বসে পড়ল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার ভেতরে তখন একটাই ভয়, একটা অজানা অসহ্য ভয়, ইমরানকে হারানোর ভয়। মোয়ের শরীর যেন মুহূর্তেই নিস্তেজ হয়ে গিয়েছিল। তবুও বুকের ভেতরের এক অদৃশ্য শক্তিটাকে ঠেলে তুলল। না, ভেঙে পড়ার সময় এখন না। এখন তাকে ছুটতে হবে। কাপা পায়ে, ঝাপসা চোখে সে বাড়ি থেকে বেরিয়ে এলো।
গাড়ি ছিল, আর খানবাড়ির মেয়ে হওয়ায় স্টিয়ারিং ধরতে তার কোনো দ্বিধা নেই। কিন্তু আজ তার হাত কাঁপছে, চোখের পানি, তবুও সে গাড়ি স্টার্ট দিল। রাতের অন্ধকারে চিরে গাড়ি ছুটে চলল সিলেটের হাসপাতালের দিকে। প্রতিটা সেকেন্ড যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছে। হাসপাতালে পৌঁছতেই সেই লোকটা এগিয়ে এসে তার হাতে মোবাইলটা দিল, গম্ভীর কণ্ঠে বলল, আপনার স্বামী এখন ভালো আছে, কিন্তু একটা কথা বলি, ওনার কি কোনো শত্রু আছে? মৌ থমকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। শত্রু মানে? আপনি কি বলতে চাইছেন? লোকটা একটু থেমে ঘটনার ভয়াবহতা মনে করে বলল, আমি কাজ শেষ করে ফিরছিলাম, হঠাৎ দেখি একটা ট্রাক এসে আপনার স্বামীর গাড়িতে জোরে ধাক্কা দিল। একবার হলে দুর্ঘটনা বলতাম, কিন্তু পরপর দুবার ধাক্কা দেয়। আমরা চিৎকার করে উঠতে ট্রাকটা পালিয়ে যায়। কথাগুলো যেন মৌয়ের কানে ঢুকছিল, কিন্তু মাথায় পৌঁছাচ্ছিল না। সে স্থির চোখে তাকিয়ে রইল। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। তার ঠোঁট কাঁপতে কাঁপতে বের হলো, কি বলছেন? কে এমন করতে পারে? লোকটা মাথা নেড়ে বলল, আমি জানি না, কিন্তু যা দেখেছি তাই বললাম। লোকগুলো চলে গেল। মৌ স্থির দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর তখন এক ভয় জন্ম নিল। এটা শুধু অ্যাক্সিডেন্ট না, এটা চেষ্টা, হত্যা করার চেষ্টা। একটু পর ইমরানকে কেবিনে দেওয়া হলো। এখনো জ্ঞান ফেরেনি। এই সময় খালাও এসে পৌঁছলো। হাসপাতালে পুলিশও এলো, কেস নেওয়া হলো। একজন পুলিশ অফিসার ধীরে বলল, মিস মৌ, একটা কথা মাথায় রাখবেন, আপনি কাউকে বলবেন না যে ডাক্তার ইমরান বেঁচে আছেন। যেহেতু তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমরা চাই না অপরাধীরা সতর্ক হয়ে যাক। উনি একটু সুস্থ হলে তখন জানানো হবে। মৌ নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার ভেতরে তখন ঝড় বইছে। একটার পর একটা শব্দ, সন্দেহ, ভয়। সে মনে মনে বলল, আমার ইমরানকে মারতে চাই কে? এটা কি আমার বাবা নাকি আহসান হাবিব? তার বুক কেঁপে উঠল। ঠিক তখনই খবর এলো ইমরানের জ্ঞান ফিরেছে। মৌ আর এক মুহূর্তও দেরি করলো না, দৌড়ে কেবিনে ঢুকে গেল। ভেতরে ঢুকেই থমকে গেল সে। বিছানায় শুয়ে আছে ইমরান, মাথায় ব্যান্ডেজ, হাত পায়ে ব্যান্ডেজ, বুকের ভেতর সেলাইয়ের দাগ। মৌয়ের বুকটা যেন কেউ চেপে ধরলো। শ্বাস নিতে কষ্ট হলো। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু সে কোনো শব্দ করলো না। ইমরান ঠোঁট নড়াচ্ছে, কিছু বলতে চাইছে। মৌ দ্রুত এগিয়ে এসে তার কানের কাছে ঝুঁকে পড়ল, নরম গলায় বলল, কি বলছো? ইমরান কষ্ট করে ফিসফিস করে বলল, আমার ছেলে কোথায়? এই কথাটা শুনেই মৌয়ের চোখ ভিজে উঠল আরো বেশি। সে এক দৌড়ে বাইরে গিয়ে আরিয়ানকে নিয়ে এলো। আরিয়ান দৌড়ে এসে বাবার পাশে দাঁড়ালো। তার চোখেও ভয়, কিন্তু সাথে অদ্ভুত একটা টান। ইমরান হাত তুলতে চাইলো, কিন্তু পারল না। তবুও তার চোখ ভরে উঠল। এত কষ্টের মাঝেও সে শুধু তাকিয়ে আছে নিজের ছেলের দিকে। সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা, অপূর্ণতা, আর বেঁচে থাকার একমাত্র কারণ। আরিয়ান ধীরে ধীরে বাবার কাছে এগিয়ে এসে ছোট্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বু, তোমার কি হয়েছে? তুমি এইভাবে শুয়ে আছো কেন? আমাকে কোলে নিবা না? এই সরল প্রশ্নটাই যেন ছুরির মতো বিঁধল ইমরানের বুকে। তার ভিতরটা হু হু করে উঠল। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল জল। একজন শক্ত মানুষ, যে এতদিন সব কষ্ট চেপে রাখতে শিখেছে, সে আজ ভেঙে পড়ছে নিজের সন্তানের সামনে। মৌ আরিয়ানের কথা শুনে নিজেকে সামলাতে পারল না। চোখের পানি যেন বাঁধ মানল না আর। অবুঝ শিশু কিছুই বোঝে না, শুধু অনুভব করে তার বাবার কষ্ট হচ্ছে। আরিয়ান ছোট্ট হাতে বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, আব্বু, কান্না করিও না। তোমার কষ্ট হচ্ছে তাই না? আমি তোমাকে আদর করে দিব, তবুও তুমি কান্না করিও না। এই এক টুকরো কথায় যেন পুরো পৃথিবী থেমে গেল। মৌ নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। এত ছোট একটা শিশু, অথচ ভালোবাসাটা কত গভীর। ইমরানের বুকটা ফেটে যাচ্ছিল। সে চাইল ছেলেকে জড়িয়ে ধরতে, বুকের সাথে চেপে থাকতে, কিন্তু শরীর যেন তার কথা শুনছে না। হাত তুলতে গেলেও ব্যথায় কেঁপে উঠছে। ঠিক তখনই মৌ ছুটে এসে আরিয়ানকে শক্ত করে বুকে টেনে নিল, যেন সে ইমরানের না বলা সব কথা বুঝে গেছে। যেন সেই স্পর্শেই ইমরানের মনের কষ্ট কিছুটা ভাগ করে নিল। এই দৃশ্যটা দেখে ইমরানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। কিছুক্ষণ পর মৌ ফোনটা হাতে নিল। মায়ের নাম ভেসে উঠতেই রিসিভ করলো, কিন্তু কণ্ঠে ছিল অভিমান, অভিযোগ, কষ্ট।
মা, তুমি তাহলে বাবাকে বলে দিয়েছো আমি সিলেটে আছি, তাই না? তোমরা কি আমার সুখ দেখতে পারো না? ওপাশ থেকে মায়ের কণ্ঠ কেঁপে উঠল। তুই এক নাগাড়ে বলছিস, আমাকেও কিছু বলতে দে। মৌ থামলো না। কি বলে তুমি? যে মা নিজের মেয়ের সুখ সহ্য করতে পারে না? মায়ের গলায় কষ্ট জমে উঠল। আমি তোর বাবা বা খান পরিবারের কাউকে কিছু বলিনি। এই কথাটা শুনে মৌ থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি এনে কল কেটে দিল। তার ভেতরে তখন সন্দেহের আগুন জ্বলছে। কাকে বিশ্বাস করবে, কাকে না। ঠিক তখনই কেবিনে পুলিশ ঢুকলো। একজন অফিসার ডাক্তারকে জিজ্ঞেস করলো। ডাক্তার, মিস্টার ইমরানের জবানবন্দি নেওয়া যাবে কি? ডাক্তার মাথা নাড়িয়ে বললেন, না, এখন সম্ভব না, অন্তত 48 ঘন্টা লাগবে। অফিসার গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, উনি যখন কথা বলতে পারবেন আমাকে জানাবেন। অপরাধীকে ধরতে তার জবানবন্দি খুব জরুরি। কথাটা শুনে মৌয়ের বুক আবার কেঁপে উঠল। অপরাধী মানে সত্যিই কেউ ইচ্ছে করে ইমরানকে মারতে চেয়েছে। পুলিশ চলে যাওয়ার পর মৌ এক কোণে দাঁড়িয়ে রইল। চোখে শূন্যতা, মনে ঝড়। সে মনে মনে বলতে লাগলো, কে হতে পারে? ডক্টর আয়শা? না, সে তো ইমরানের জন্য পাগল। তাহলে কে? হঠাৎ তার মনে একটা নাম ভেসে উঠল। বাবা নাকি আহসান হাবিব? মৌয়ের বুক ধক করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে প্রশ্ন করলো, না, বাবা ও আহসান হাবিব তো জানেই না আমি সিলেটে। তাহলে? প্রশ্নের পর প্রশ্ন, উত্তর একটাও নেই। শুধু একটা ভয়, একটা অজানা অন্ধকার তাকে ঘিরে ফেলছে। আর সেই অন্ধকারের ভেতর লুকিয়ে আছে একজন শত্রু, যে এখনো সামনে আসেনি। হাসপাতালের করিডোরে যেন এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে আছে। 2 দিন, পুরো 48 ঘন্টা। ডাক্তার ইমরান হাসপাতালের মুখ দেখেনি। নার্স থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সবাই ফিসফাস করছে। কারো মুখে স্পষ্ট কিছু নেই, কিন্তু অজানা দুশ্চিন্তা যেন বাতাসে ভাসছে। মৌ প্রতিদিন আসে, কিন্তু সবার সামনে কিছু না বলে নিঃশব্দে খোঁজ নিয়ে আবার চলে যায়। তার চোখের নিচে কালো দাগ, ঘুমহীন রাতের সাক্ষী। অবশেষে সময় পূর্ণ হলো 48 ঘন্টা। পুলিশ এলো। কেবিনের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো, যেন প্রতিটি শব্দ হিসেব করে বলা হবে। অফিসার গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার ইমরান, যে ট্রাক আপনাকে ধাক্কা দেয়, চালককে কি চিনতে পেরেছিলেন? অথবা নাম্বার প্লেট? ইমরান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে তখন সেই ভয়ঙ্কর মুহূর্তের ছায়া। না অফিসার, প্রথম ধাক্কা আমি ভাবছিলাম এটা একটা দুর্ঘটনা, কিন্তু দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার পর বুঝলাম ওরা দুর্ঘটনা না, আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা। তার কণ্ঠ ভারী হয়ে এলো। তখন আর কিছু দেখার সুযোগ ছিল না। অফিসার মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা বিষয়টা বের করব। আপনার কোনো শত্রু আছে? ইমরান হালকা হাসলো, একটা ক্লান্ত তাচ্ছিল্যের হাসি। সিলেটে আমার কোনো শত্রু নেই। ঢাকা যারা আছে তারা জানেই না আমি এখানে, আর তারা এত বড় শত্রু না যে আমাকে মারতে চাইবে। অফিসার কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন কথার আড়ালে কিছু খুঁজছে। তারপর বলল, আমরা যোগাযোগ রাখবো তদন্তের জন্য। কিছুক্ষণ পরে ইমরান নিজও হাসপাতালে শিফট হয়। তার শরীর এখনো ব্যান্ডেজে মোড়া, কিন্তু তার উপস্থিতিতেই যেন হাসপাতালের ভিতর নতুন এক আলো জ্বলে উঠল। সবাই অবাক, কারো চোখে সহানুভূতি, কারো চোখে কৌতূহল, কিন্তু সবচেয়ে বেশি যা চোখে পড়ে তা হলো মৌ। সে এক মুহূর্তের জন্যেও ইমরানের পাশ ছাড়ছে না। ওষুধ, ব্যান্ডেজ, পানি, প্রতিটি কাজ সে এমনভাবে করছে যেন এটাই তার পৃথিবীর একমাত্র দায়িত্ব। এই দৃশ্যটাই সহ্য করতে পারছিল না আয়েশা আর তানহা। মৌ যখন ভেজা কাপড় দিয়ে আলতো করে ইমরানের হাত মুছে দেয়, তখন আয়েশার মনে হয় কেউ যেন তার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে। তার মনের ভেতর চাপা হাহাকার। এই জায়গায় তো আমার হওয়ার কথা ছিল। অবশেষে সে নিজেকে সামলে এগিয়ে এলো, কণ্ঠে মায়া, কিন্তু ভেতরে আগুন। মিস মৌ, আপনি জান আমি ডক্টর ইমরানকে দেখছি। মুহূর্তেই মৌ থেমে গেল। তার চোখ ধীরে ধীরে উঠল, লাল, জ্বলন্ত, ভয়ঙ্কর। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল ইমরানের দিকে। ইমরান সেই চোখের ভাষা চিনে গেছে। তার বুকের ভেতর ধক করে উঠল। এই ডাইনির আবার কি হলো? সে তড়িঘড়ি বলে উঠল, না ডাক্তার আয়েশা, আপনাকে কষ্ট করতে হবে না, এসব মই করবে। কথাটা শুনেই আয়েশার মুখ শক্ত হয়ে গেল, তবুও সে হাসার চেষ্টা করলো। কষ্ট কেন হবে, বরং ভালোই লাগবে। ইমরান ঠান্ডা গলায় বলল, আপনি বলছেন তাতে আমি খুশি। স্পষ্ট প্রত্যাখ্যান। মৌ ভেতরে ভেতরে ফুঁসছে।
শাকচুন্নি আমার স্বামীকে স্পর্শ করবি? তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে একটু ঝুঁকে খুব নিচু গলায় বলল, যা, সামনে থেকে সরে যা শাকচুন্নি। কিন্তু কথাটা সরাসরি গিয়ে বিঁধল আয়েশার অহংকারে। মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল। তুই পেতনি ডাইনি, তোকে আমি দেখে নিব। এই কথাটা শুনে মৌ হেসে উঠল, কিন্তু সেই হাসি ছিল অদ্ভুত, ধীরে ধীরে কিটকিট করে, যেন সে ভয় পাচ্ছে না, বরং অপেক্ষা করছে। ইমরান ভ্রুকুচকে বলল। কি সমস্যা মিস মৌ? মৌ সাথে সাথে চুপ হয়ে গেল, মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার চোখের কোণে তখনও সেই রহস্যময় হাসি, যেন সে জানে খেলা এখনো শুরুই হয়নি। এদিকে একটি বন্ধ রুমে গম্ভীর পরিবেশে মুখোমুখি বসে আছে আনিস খান ও আহসান হাবিব। টেবিলের উপর ছড়ানো কিছু ফাইল, আর তাদের চোখে হিসেব নিকেশের ঠান্ডা ঝিলিক। আনিস খান ধীর কণ্ঠে বলল, হাবিব, আজ 6 দিন পরে আমরা সিলেটে যাব। ওখানে আমাদের নতুন ওষুধের ফাইনাল রিপোর্ট দিবে এক ডাক্তার। আহসান হাবিব ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আঙ্কেল, আমি কিন্তু ইতিমধ্যেই মৌয়ের জন্য লোক লাগিয়ে দিয়েছি। আনিস খান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, ওটা তোমার ব্যাপার, তুমি মৌকে খুঁজে রাজি করাও। কথাগুলো বলার মধ্যে যেন এক অদৃশ্য ষড়যন্ত্রের গন্ধ লুকিয়েছিল। অন্যদিকে ইমরান হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক তখনই ডাক্তার আয়েশা এগিয়ে এসে বলল, ডক্টর ইমরান, আপনি হাসপাতালে থাকলে অসুবিধা হবে। এখানে আপনার ট্রিটমেন্ট আর দেখাশোনা ভালো হবে না। ইমরান ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, ডাক্তার আয়েশা বলে যাবেন না, আমি আপনার সিনিয়র ডাক্তার। আমার কি ভালো সেটা আমি নিজেই বুঝবো। তার কথায় চারপাশের সবাই স্তব্ধ হয়ে গেল। আয়েশার চোখে অপমানের ছায়া নেমে এলো, আর ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা মৌয়ের ঠোঁটে ফুটে উঠল চাপা এক তৃপ্তির হাসি। পরিস্থিতি সামাল দিতে ডাক্তার জাহেদ হেসে বলল, আরে সমস্যা কি? স্যারকে দেখতে ইচ্ছে হলে আমরা সবাই ওনার বাসায় চলে যাব। কথাটা শুনে তানহা, আয়েশা সবাই জোর করে হাসি দিয়ে সম্মতি জানালো। ইমরানের বাসায় যাওয়ার আসল কারণটা কিন্তু অন্য। তার বাড়িতেই আছে একটি আধুনিক ল্যাবরেটরি, যেখানে সে নিজে নতুন ঔষধের চূড়ান্ত পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে। খান ফার্মার নতুন ঔষধের ফাইনাল রিপোর্ট, যা বাংলাদেশ সরকারের অর্ডারে তৈরি হচ্ছে, সেটার দায়িত্ব এখন পুরোপুরি ইমরানের কাঁধে। মৌ যখন ইমরানকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে তাকিয়ে থাকা আয়েশা আর তানহার চোখে হিংসার আগুন জ্বলে উঠল। আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, এই মৌকে তো কিছু একটা করতেই হবে। তানহা তাড়াতাড়ি জবাব দিল, মিস আয়শা, যা করার তাড়াতাড়ি করুন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, একটি ট্রাফিক সিগন্যালে এসে থামলো। গাড়ির গ্লাস নামানো। ঠিক তখনই ইমরানের বড় ভাই বলে ওঠে, আরে এটা তো আমার ছোট্ট ভাই ইমরান না? চমকে উঠল ইমরান। গাড়ির পাশে দাঁড়িয়ে তার বড় ভাই ইমাম, আর পাশে তার স্ত্রী। দুজনের চোখে অবাক বিস্ময়, সাথে লুকানো হিসাব। ইমাম দৌড়ে এসে বলল, ভাই তুই এইখানে কিভাবে? ইমরান এক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থাকে, পরক্ষণেই নিজেকে সামলে নিল। কেন, কিছু বলবে? ইমাম সরাসরি প্রশ্ন করল। গাড়িটা কার? ইমরান সংক্ষিপ্ত উত্তর দিল, আমার। তোমার সিলেটে কেন এসেছো? ইমামের কণ্ঠ ভেঙে গেল। ভাই চাকরি হারিয়ে সব শেষ, ঢাকায় কেউ কাজ দিচ্ছে না, তাই এখানে এসেছি। তুই যদি একটা চাকরির ব্যবস্থা করে দিস, তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো কোনো পোস্টে চাকরি করিস। ইমরান নরম সুরে, আমি চাকরি করি না, নিজের ব্যবসা করি। কিন্তু ঠিক তখনই মৌ থামিয়ে দিয়ে বলল, ইমরান, প্রয়োজনে টাকা দাও, কিন্তু খাল কেটে কুমির আনিও না। তার কণ্ঠে ছিল সতর্কতা, আর চোখে ছিল স্পষ্ট সন্দেহ। ইমামের স্ত্রী রেগে উঠে বলল, এই মেয়ে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই কে মাঝখানে কথা বলার? আর ইমরান আমার দেবর। হঠাৎ ইমরানের কণ্ঠ গর্জে উঠল। চুপ, একদম চুপ। সবাই থমকে গেল, তার চোখ লাল হয়ে উঠেছে। দেবর মনে আছে যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানিয়ে মেরেছিলে দিনের পর দিন? তখন মনে ছিল আমি তোমার দেবর? কথাগুলো ছুরির মতো বিঁধে গেল ইমামের বুকে। ইমাম মাথা নিচু করে বলল, ভাই আমার মুখ নেই ক্ষমা চাওয়ার, তবুও যদি পারিস। একটু নীরবতা, তারপর ইমরান ধীরে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, কাজ দেব। ইমাম আশায় তাকালো। আমার বাসায় দারোয়ানের কাজ করবে, আর তোমার বউ কাজের বুয়া। এক মুহূর্তেই পরিবেশ জমে বরফ। ইমামের স্ত্রী চিৎকার করে উঠল,
আমি কাজের বউ হব না। ইমাম দাঁত চেপে বলল, তাহলে আজ থেকে আমাদের পথ আলাদা। তোর জন্য আজ আমি শেষ। তুমি এই চাকরিটা না করলে চলে যাও। তোমার জন্য আজকে এই দিন। কিছুক্ষণ পর সে মাথা নিচু করে বলল, আমি করব এই কাজ। ইমরান আবার বলল, আরেকটা শর্ত, কেউ জানবে না তোমরা আমার ভাই ভাবি। দুজনেই দ্রুত মাথা নেড়ে বলে। কেউ জানবে না আমাদের পরিচয়। গাড়ি আবার চলতে শুরু করলো। ইমরান ধীরে বউয়ের কানে কানে বলল, এদের বাড়ির বাইরে দারোয়ানের ঘরে রাখবা, ভিতরে ঢুকতেও দিবা না। একটু থেমে, আর ভালো করে শাস্তা করবা, এদের অহংকার মাটির সাথে মিশিয়ে দাও। বউয়ের ঠোঁটে ধীরে ধীরে এক গভীর রহস্যময় হাসি ফুটে উঠল। সে নরম গলায় বলল, জি আমার প্রিয় স্বামী, তোমাকে দেওয়া সব কষ্ট আমি উসুল করব। ইমরান তাকিয়ে রইল তার দিকে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। তারপর বলল, এর মানে এই না তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার শাস্তি এখনো বাকি আছে। মৌ চোখ তুলে তাকালো, চোখ চ্যালেঞ্জ, ঠোঁটে হাসি। শাস্তি? গাড়ির সামনে এগিয়ে চলল, আর তাদের জীবনের ভেতরে জমতে থাকলো নতুন এক ঝড়। বাসায় ফিরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মৌ রান্না শেষ করে ধীরে ধীরে এক বাটি হালকা কুসুম গরম পানি নিয়ে এলো। তার চোখে ক্লান্তি, কিন্তু যত্নের কোনো ঘাটতি নেই। সে আলতো করে ইমরানের পাশে বসে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছতে শুরু করলো। ঠিক তখনই ইমরান কপাল কুঁচকে বলে উঠল, আমার শরীর মুছতে কি এইভাবে কাপড় খুলতে হয়? আমার শরীর টাচ করতে তোমার খুব ভালো লাগে মনে হয়। ছিছি, মেয়েরা যে লুচ্চে হয় এটা আমি জানতাম না। কথাগুলো যেন আগুন হয়ে লাগলো মৌয়ের মনে। এক মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইমরানের দিকে, নীরব কিন্তু ভয়ঙ্কর। ইমরান ঢোক গিলে আবার বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি সত্যি বলছি, এটা লুচ্চা মেয়েদের কাজ। এইবার আর নিজেকে সামলাতে পারল না মৌ। সে ঝট করে ইমরানের কান ধরে টানতে টানতে বলে উঠল, কি বললি? আমি লুচ্চা? আমি না, তুই লুচ্চা, তোর বাপ লুচ্চা, তোর পুরো 14 গোষ্ঠী লুচ্চা। ইমরান যেন ইচ্ছে করেই আগুনে ঘি ঢাললো। তোমার কাছে কি প্রমাণ আছে আমি আর আমার বাবা লুচ্চা? মৌ এক চুলো পিছিয়ে গেল না। তোর বাপ ভালো হলে তুই আসলি কিভাবে? আর তুই ভালো হলে আমি বাচ্চার মা হলাম কেমনে? এক মুহূর্ত নীরবতা, তারপর হঠাৎ ইমরান অট্ট হাসিতে ফেটে পড়ল। মৌ বিরক্ত হয়ে বলল, হাসছিস কেন আবার? ইমরান হাসতে হাসতেই বলল, আমি মানলাম আমি লুচ্চা, কিন্তু একজন লুচ্চা হলে তো বাচ্চা হয় না, দুইজন লাগে, তার মানে তুমিও। কথাটা শেষ হওয়ার আগেই মৌ থমকে গেল। তার চোখে এবার অন্য রকম ঝিলিক। ধীরে ঠান্ডা গলায় বলল, আজকে তোমার পরীক্ষা নেব। এই বলে সে সেখান থেকে চলে গেল। ইমরান কিছুক্ষণ চুপ করে বসে রইল, মনে মনে ভাবল, এই মেয়েটা আবার কি প্ল্যান করছে? কি পরীক্ষার কথা বলে গেল? রাত নেমে এলো। ইমরানের ভাই ভাবির জন্য খাবার আলাদা করে পাঠিয়ে দেওয়া হলো। বাড়ির বাইরে টিন শেড ঘরে। সবকিছু স্বাভাবিক মনে হলেও বাতাসে যেন কিছু একটা অস্বাভাবিকতা লুকিয়েছিল। ইমরান খাওয়া শেষ করে ল্যাপটপে কাজ করছিল। ঠিক তখনই মৌ এসে হঠাৎ ল্যাপটপটা বন্ধ করে সরিয়ে রাখলো। চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো। সে বলল, দেখি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো কিনা। ইমরান থমকে গেল। সে বুঝতে পারল মৌ কি বোঝাতে চাইছে, কিন্তু এখন পিছু হটারও উপায় নেই। কিছুক্ষণ পর মৌ ধীরে ধীরে একটা শাড়ি নিয়ে সামনে দাঁড়ালো, আর তার চোখের সামনেই কাপড় বদলাতে শুরু করলো। ইমরান অস্থির হয়ে উঠে বলল, কি করছো মৌ? আমার সামনে সব তোমার লজ্জা করে না? মৌ শান্ত গলায় বলল, কেন? তুমি কি আমাকে এভাবে নতুন দেখছো? আগেও তো দেখেছো। ইমরান চোখ ফিরিয়ে নিয়ে বলল, তবুও এসব বন্ধ করো। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, না পারলে কিন্তু তুমি লুচু। ইমরান থেমে গিয়ে অবশেষে বলল, আচ্ছা করো, আমি রেডি। এরপর যা হলো, মৌ ধীরে ধীরে নিজের পোশাক বদলাতে লাগলো, আর প্রতিটি মুহূর্ত যেন ইমরানের ধৈর্যের পরীক্ষা নিতে লাগলো। তার শ্বাস ভারী হয়ে উঠছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, শরীর কেঁপে উঠছে অদৃশ্য এক টানে। মনে হচ্ছে এই মাত্র যেন আগুনে ডুবে গেছে সে। অন্যদিকে মৌ সবকিছু শেষ করে ধীরে এসে তার পাশেই বসে পড়ল। চোখে দুষ্টু হাসি, ঠোঁটে চ্যালেঞ্জ। আর ইমরান, সে এখনো নিজেকে সামলাতে লড়ছে। মনে হচ্ছে বাস্তব আর অনুভূতির মাঝখানে কোথাও আটকে গেছে সে।
মৌ হঠাৎ ইমরানকে একটা ধাক্কা দিয়ে বলল, হয়েছে, হা বন্ধ করুন। ইমরান যেন হুঁশে ফিরে এলো। এক মুহূর্ত দেরি না করে মুখ বন্ধ করে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। রুমে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। এরপর থেকে প্রতিদিনই মৌ ইমরানের ভাইয়ের বউকে দিয়ে বাড়ির সব কাজ করাতে লাগলো। এত বড় বাড়ি, এত কাজ, সবকিছু করতে করতে একসময় ইমরানের ভাবি থমকে দাঁড়াতো। মনে মনে ভাবতো, এই ছেলেটাকে আমরা কতটা অত্যাচার করেছি, ঠিকমতো খেতেও দেইনি, আর আজ সে কোটি টাকার মালিক, একজন বড় ডাক্তার। তার ভেতরে ধীরে ধীরে অপরাধ বোধ জমতে থাকলো। কিন্তু সে ডাক্তার হলো কিভাবে? প্রশ্নটা বারবার মাথায় ঘুরতে লাগলো। এইভাবেই কেটে গেল 5 দিন। এদিকে ডাক্তার আয়েশা চুপ করে বসে থাকার মানুষ না। সে পরিকল্পনা করলো ইমরানের বাসায় যাবে, সাথে সবাইকে নিয়ে। বাহানা, খোঁজ খবর নেওয়া, কিন্তু আসল উদ্দেশ্য হঠাৎ গিয়ে ধরে ফেলা। মৌ আর ইমরান একসাথে কি করে তা নিজের চোখে দেখা। তাই ডাক্তার আয়েশা, মিস তানহা, ডাক্তার জাহিদ সহ আরো কয়েকজন কলিগকে নিয়ে সোজা রওনা দিল ইমরানের বাসার দিকে। ওদিকে মৌ সারাদিনের কাজ শেষ করে রান্না সেরে ফেলেছে। ইমরান বিছানায় বসে ল্যাপটপে কি সব কাজ করছে। মৌ কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল গোসল করতে। ঠিক তখনই ডিং ডং কলিং বেল বেজে উঠল। কাজের লোক দরজা খুলে দেখে ডাক্তার আয়েশা, জাহিদরা এসেছে। চেনা মানুষ হওয়ায় আর কিছু না বলেই ভেতরে ঢুকতে দিল। কেউ সময় নষ্ট করলো না। সবাই সোজা চলে গেল ইমরানের রুমে। দরজা খুলে ঢুকতেই সবাই একসাথে সালাম দিল ইমরানকে। ইমরান মাথা তুলে তাকিয়ে একেবারে অবাক। তোমরা? রুমে থাকা সোফাগুলোতে সবাই বসে পড়ল। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে গেল। বউ বের হয়ে এলো। ভেজা চুল আর শরীরে শুধু ব্লাউজ আর পেটিকোট। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরই তার চোখ পড়ে গেল সামনে বসে থাকা সবার উপর, বিশেষ করে আয়েশা আর তানহার দিকে। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তড়িঘড়ি করে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। ভেতর থেকে তাড়াহুড়ো করে বলল, ইমরান, আমার শাড়িটা খাটের উপরে আছে, দাও। রুমের ভেতর তখন জমে উঠেছে অস্বস্তির ভারী নীরবতা। ইমরান যেন জমে গেছে। আজ সে কি বলবে, কিভাবে সামলাবে? অন্যদিকে ডাক্তার আয়েশা, তানহা, জাহেদ সহ বাকি কলিগদের সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখগুলো বেরিয়ে আসবে কোটর থেকে। ইমরান ধীরে শাড়িটা তুলে নিয়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে মৌকে দিল, কিন্তু বাইরে আয়েশার চোখে তখন আগুন। সে নিচু গলায় তানহাকে বলল, দেখলে, না বলে এসে আর চোর ধরলাম, আর সবাই মিলে দেখলাম আজকে ওর একটা ব্যবস্থা করেই সারবো সবাই মিলে। তার ঠোঁটে ধীরে ধীরে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। রুমের মধ্যে জমে ওঠা অপমান আর নীরব আগুন যেন বাসায় ফিরে আরো ভয়ঙ্কর রূপ নিল। মৌ শাড়ি পরে ধীরে ধীরে ওয়াশরুমের থেকে বেরিয়ে এলো। তার চোখ লাল, ভেজা, ঠোঁট কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে, কারণ সে জানে এখন ভেঙে পড়লে হারবে। রুমের ভেতরে বসে থাকা সবাই তখন তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে কোনো অপরাধী। ডাক্তার আয়েশা ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গের হাসি দিল। বাহ মিস মৌ, রূপের জাদু দিয়ে তো বেশ ভালোই সামলাচ্ছেন সবকিছু। মিস তানহা সঙ্গে সঙ্গে যোগ করলো, এদের কাজও তো এগুলো ডাক্তার, বড়লোক পুরুষ ফাঁসানো, টাকার জন্য শরীর বিক্রি করা। আরেকজন জুনিয়র ডাক্তার হতাশ কণ্ঠে বলল, আমি আপনাকে সম্মান করতাম মিস মৌ, কিন্তু আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আপনার কুকীর্তি। এই কথাগুলো যেন ছুরির মতো এসে বিঁধতে লাগলো মৌয়ের বুকে। হঠাৎ সে চিৎকার করে উঠল, স্টপ, একদম স্টপ। আমার সম্পর্কে কিছু না জেনে যা খুশি বলবেন, এটা হবে না। তার চোখ সরাসরি গিয়ে থামলো ইমরানের দিকে। আর তুমি এখনো চুপ করে থাকবে, কিছুই কি বলবে না? রুমের মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। ইমরান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক কঠোরতা। এটা তোমার লড়াই মৌ, তুমি নিজেই লড়ো। একসময় আমিও একা লড়েছি, আমার লড়াই, তখন তো কাউকে পাশে পাইনি। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো মৌয়ের মনে। সে থমকে গেল। তার চোখে জমে থাকা জল এবার আর আটকে রাখা গেল না, ধীরে ধীরে গড়িয়ে পড়লো গাল বেয়ে। সে বুঝে গেল ইমরান আজ তাকে সেই একই কষ্ট অনুভব করাতে চায়, যেটা একদিন সে নিজে পেয়েছিল। ডাক্তার আয়েশা এবার আরো এক ধাপ এগিয়ে এলো। ডক্টর ইমরানকে কি বলবেন এখন? মিস মৌ, স্বামী সন্তান রেখে সব করতে লজ্জা করে তোমার? ছি। মিস তানহা বিষাক্ত কণ্ঠে চোখ করলো,
এরা টাকার জন্য কত দূর যেতে পারে জানেন? হাজারো মানুষের সাথে বেড শেয়ার করতেও এদের বাধে না ডাক্তার। চারপাশে থাকা মানুষগুলো নিঃশব্দে দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখেই সব লেখা অবিশ্বাস, ঘৃণা, অবজ্ঞা। মৌ এবার চারপাশে তাকালো, তারপর আবার ইমরানের দিকে। তার চোখে তখন আর শুধু কষ্ট না, অভিমান, ভাঙন আর একরাশ প্রশ্ন। সে ফিসফিস করে বলল, আজও তুমি বলবে না? ইমরান চোখ নামিয়ে নিল, কিছু বলল না। মৌ ধীরে ধীরে মাথা নিচু করলো। তার ভেতরে যেন কিছু একটা ভেঙে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার চোখের ভেতর অন্য এক আগুন জ্বলে উঠল। সে মাথা তুলে দাঁড়ালো সোজা হয়ে, কণ্ঠটা কাঁপছিল কিন্তু দৃঢ়। ঠিক আছে, আজ আমি একাই লড়বো। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মৌ এক পা সামনে এগিয়ে এসে বলল, শুনুন সবাই, যেটা ভাবছেন সেটা সত্যি নয়, কিন্তু আমি কাউকে প্রমাণ দিতে বাধ্য না, কারণ আমার চরিত্রের বিচার করার অধিকার আপনাদের কাউকে দেয়নি। তার দৃষ্টি গিয়ে থামলো আয়েশার চোখে। আর আপনি ডক্টর হয়ে যদি এ ধরনের কথা বলেন, তাহলে আপনার শিক্ষার চেয়ে আপনার মানসিকতা অনেক নিচু। তানহার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আর আপনি অন্যের জীবন নিয়ে গল্প বানানোর আগে নিজেরটা ঠিক করুন। পুরো রূপ নিস্তব্ধ। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েটা এতক্ষণ অপমান সহ্য করে এখন এভাবে দাঁড়িয়ে আছে। শেষবারের মতো মৌ ইমরানের দিকে তাকালো, চোখে গভীর কষ্ট কিন্তু ঠোঁটে হালকা হাসি। আমি অপেক্ষা করব তুমি কবে নিজের মানুষটাকে নিজের বলে স্বীকার করবে। রুমের ভেতরের পরিবেশটা মুহূর্তেই আরো ভারী হয়ে উঠল। চারিদিক থেকে অভিযোগ, অপমান আর কটূক্তির ঝড়। সব মিলিয়ে যেন শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে। নার্স মাহি সামনে এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলল, আমি এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এখন বলতেই হচ্ছে। ডাক্তার আয়েশা আর মিস তানহা ভুল কি বলেছে মিস মৌ? স্বামী সন্তান রেখে একজন পুরুষের সাথে একই রুমে, তার উপরে এই অদ্ভুত সময় গোসল করলেন, এসব কি একটু বলবেন? তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে ডাক্তার জাহেদ দাঁতে দাঁত চেপে তাকালো। তার চোখ লাল, রাগে, ঘৃণায় নাকি অন্য কিছুর জ্বালায় বোঝা কঠিন। ডাক্তার আয়েশা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দেখলেন তো মিস মাহি, চুয়ের মায়ের বড় গলা, এর এখন একটা অবস্থা তো করতেই হবে। মিস তানহা যেন আরো আগুনে ঘি ঢাললো। হ্যাঁ, এদের মতো মেয়েদের উদাহরণ বানানো দরকার, যাতে ভবিষ্যতে কোনো মেয়ে স্বামী সন্তান রেখে এসব করতে সাহস না পায়। চারপাশ থেকে আরো কয়েকজন কণ্ঠ মিশে গেল। ঠিক বলছেন, আমাদের হাসপাতালের সম্মান নষ্ট হচ্ছে, আজই এর শাস্তি হওয়া উচিত। প্রতিটা শব্দ যেন বউয়ের বুকের ভেতর ছুরির মতো বিঁধতে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। চোখের জল গড়িয়ে পড়লো গাল বেয়ে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো ইমরানের দিকে। তার সেই দৃষ্টিতে ছিল অসহায়তা, ভাঙা বিশ্বাস আর শেষ আশ্রয়ের আকুতি। কাপা কণ্ঠে বলল, তুমি তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? সত্যি বলো, একটু কষ্ট হচ্ছে না তোমার আমাকে এভাবে অপমান হতে দেখে? তুমি এখনো চুপ থাকবে? পুরো রূপ নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে, কেউ কৌতূহল নিয়ে, কেউ বিদ্রুপ নিয়ে। ইমরান ঠোঁট খুলল, যেন কিছু বলবে, ঠিক তখনই চারিদিক থেকে অট্টহাসি ভেসে উঠল। মিস তানহা, ডাক্তার আয়েশা সেই হাসির নেতৃত্ব দিল। ডাক্তার আয়েশা তাচ্ছিল্যের সুরে বলল, দেখেছেন সবাই, মিস মৌ সরি। চরিত্রহীন মোহের সাহস দেখুন, এইভাবে কথা বলতে যেন সে ডাক্তার ইমরানের স্ত্রী। এই কথাটা যেন বজ্রপাত হয়ে আঘাত করলো। ইমরান হঠাৎ থমকে গেল, তার চোখ বড় হয়ে উঠল, মনের ভেতর একটা কথাই ঘুরে উঠল, ডাক্তার আয়েশা, আপনি তো নিজের অজান্তেই সত্যিটা বলে ফেললেন। চারপাশে আবারও হাসির রোল উঠল, কিন্তু এবার হঠাৎ সেই হাসির মাঝেই বজ্রের মতো একটা কণ্ঠ ফেটে পড়ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইমরানের স্ত্রী। সবাই একসাথে চুপ। মুহূর্তেই যেন সময় থেমে গেল। মৌ সামনে এগিয়ে এলো, চোখ ভেজা কিন্তু দৃষ্টি আগুনের মতো জ্বলছে। শুধু স্ত্রী না, আমরা একে অপরের ভালোবাসা, একে অপরের শ্বাস। তার কণ্ঠ কাঁপছিল কিন্তু দৃঢ়তায় ভরা। যার সাথে আমাকে নিয়ে এত কথা বলছেন, সে আমার স্বামী, আমার সন্তানের বাবা।
রুমের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, এক ভয়ঙ্কর চাপা নিস্তব্ধতা। কারো মুখে আর কোনো শব্দ নেই। ডাক্তার আয়েশার মুখের রং বদলে গেল। তানহা হতভম্ব, বাকিরা একে অপরের দিকে তাকাচ্ছে, আর ইমরান সেই স্থির হয়ে বসে আছে। তার চোখে বিস্ময়, অপরাধ বোধ আর এক অদ্ভুত আবেগের ঝড়। মৌ শেষবারের মতো চারদিকে তাকালো, তার কণ্ঠ এবার ধীরে কিন্তু তীক্ষ্ণ। এবার বলেন, আমার চরিত্র নিয়ে আর কারো কিছু বলার আছে? রুমের ভেতরের বাতাসটা যেন হঠাৎ করেই জমে গেল, ভারী দমবন্ধ করা এক উত্তেজনা। মিস তানহা ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। দেখেছেন সবাই, কি সাংঘাতিক মেয়ে! বাঁচার জন্য এখন ডাক্তার ইমরানকে স্বামী বানিয়ে ফেললো। কথাটা যেন আগুনে ঘি ঢাললো। ডাক্তার চাহিদার নিজেকে সামলাতে পারল না। সে ধপ করে সোফায় বসে পড়ল, দুই হাতে মাথা চেপে ধরলো, চোখ লাল, ভেতরে যেন তোলপাড় চলছে। মিস মাহি মুখে হাত দিয়ে ঘৃণার সুরে বলল, ছি মিস মৌ, শেষ পর্যন্ত একটা পরপুরুষকে স্বামী বানালেন। চারপাশে আবারও ফিসফাস কটূক্তি। মৌ দাঁড়িয়ে আছে, চোখে জল, কিন্তু এবার সেই জলের সাথে আগুনও মিশে গেছে। সে দাঁত চেপে বলল, হা হা চুপ, আপনারা যা খুশি তাই বলে যাচ্ছেন, কারো মুখে কোনো লাগাম নেই। আর ইমরান, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ, আর সেই ক্ষোভ সরাসরি গিয়ে আঘাত করলো ইমরানের নীরবতায়। ডাক্তার আয়েশা এবার এক পা এগিয়ে এলো, চোখে বিষ। এই চরিত্রহীন মেয়ে। ইমরান কি বলবে? তোর চরিত্র তো আমার দেখে ফেলেছি। এখন বল, কত টাকা নিবি ইমরানের জীবন থেকে সরে যেতে? এই কথাটা যেন পুরো রুমে বিস্ফোরণ ঘটালো। ইমরানের চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল, তার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই মৌ তার আগে কথা বলল, তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। মিস আয়েশা, অন্যের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্রটা আয়নায় একবার দেখে নিন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ডাক্তার আয়েশা যেন জ্বলে উঠল আগুনের মতো। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, ঠাস, মৌয়ের গালে জোরে একটা থাপ্পড়। পুরো রুম স্তব্ধ, শব্দটা যেন দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। মৌ একপাশে দুলে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, গাল লাল হয়ে জ্বলে উঠছে। কেউ নড়ছে না, কেউ কিছু বলছে না। আর ঠিক সেই মুহূর্তেই ইমরানের মাথায় যেন রক্ত উঠে গেল, তার চোখে আর কোনো দ্বিধা নেই। ডাক্তার আয়েশা আবার হাত তুলল আর একটা থাপ্পড় মারার জন্যে, কিন্তু এবার তার হাত মাঝাকাশেই থেমে গেল, কারণ ইমরান শক্ত করে তার হাতের কবজি চেপে ধরেছে। তার কণ্ঠ গর্জে উঠল, 1 ইঞ্চি নড়বেন না। সবাই স্তব্ধ। পরের মুহূর্তেই ঠাস ঠাস 2টা থাপ্পড় সরাসরি গিয়ে পড়ল ডাক্তার আয়েশার গালে। সে টলতে টলতে পেছনে সরে গেল, চোখে অবিশ্বাস, অপমান, শক। পুরো রুম যেন বজ্র নেমে এলো। কেউ কল্পনাও করতে পারেনি ডাক্তার ইমরান এমন করবে। ইমরান দাঁড়িয়ে আছে, বুক ওঠানামা করছে, চোখে আগুন জ্বলছে। আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? গর্জন দিয়ে উঠল ইমরান, তার কণ্ঠ কাঁপছিল রাগে, কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট। এই সাহস আপনাকে কে দিয়েছে? ইমরানের গর্জনে সবাই কয়েক কদম পিছনে চলে, সবাই ভয়ে কেঁপে ওঠে। পুরো রুমে নিস্তব্ধতা। ডাক্তার আয়েশা হতবাক, তানহা চুপ, বাকিরা মাথা নিচু করে আছে। আর মৌ, সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো ইমরানের দিকে। তার চোখে এখনো জল, কিন্তু ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক ফোঁটা হাসি। সেই হাসিতে ছিল জয়, স্বস্তি আর এক অদ্ভুত ভালোবাসা, কারণ অবশেষে তার মানুষটা তার জন্য দাঁড়িয়েছে। রুমের মধ্যে যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। ডাক্তার জাহিদের চোখ বিস্ময়ে এতটাই বড় হয়ে উঠেছে যেন সত্যিই চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেছে। ডাক্তার আয়েশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে, অপমান, অবিশ্বাস আর আঘাতে স্তব্ধ। তবুও তার অহংকার তাকে চুপ থাকতে দিল না। ডক্টর ইমরান, আপনি এমন একটা 2 টাকার চরিত্রহীন মেয়ে জোড়া আমার গায়ে হাত তুলেন? সাথে সাথে আবারও ঠাস, আর একটা ঝড়ের মতো থাপ্পড় দিয়ে পড়ল তার গালে। এবার আয়েশা পুরোপুরি নিস্তব্ধ, তার চোখে ভয়, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ইমরান দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর রূপে, তার চোখ লাল, চোয়াল শক্ত, কণ্ঠে বজ্রর গর্জন দিয়ে বলে ওঠে, আর একবার, শুধু একবার যদি কেউ আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে। ইমরান এক পা এগিয়ে এলো, কসম আল্লাহর, আমি এই আঙ্গুল কেটে ফেলবো। পুরো রুম জমে গেল। সবাই, কেউ নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না।
তারপর ইমরানের কণ্ঠ ধীরে ধীরে নরম হলো, কিন্তু সেই নরমত্বের ভেতর ছিল গভীর আবেগ। সে ঘুরে মৌয়ের দিকে তাকালো। তার চোখে এবার আর শুধু রাগ নেই, আছে অপরাধ বোধ, ভালোবাসা আর একরাশ অনুতাপ। এই মেয়েটা সে ধীরে ধীরে বলল। এই মেয়েটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। মৌ স্তব্ধ, তার চোখ ভিজে উঠছে আবার। ইমরান এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। যে আমার সাথে ঝগড়া করে, আমার উপর জোর খাটায়, আমাকে ব্ল্যাকমেল করে, তার ঠোঁটে হালকা হাসি ফুটলো। কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাকে ছেড়ে থাকতে পারে না। মৌয়ের বুক কেঁপে উঠল। ইমরান এবার আরো নিচু গলায় বলল। আর আমি পারি না এই ডাইনিটাকে ছাড়া থাকতে। যতই ঝগড়া করি, যতই রাগ করি। তার চোখ সরাসরি গিয়ে মিশল মৌয়ের চোখে। এই মেয়েটি আমার বউ, আমার সন্তানের মা, আমার জীবনের একমাত্র ভালোবাসা। মৌয়ের চোখ দিয়ে এবার টপ টপ করে জল পড়তে লাগলো। সে কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। এই স্বীকারোক্তির পর পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। আয়েশা, তানহা, মাহি, জাহেদ সবাই পাথরের মতো দাঁড়িয়ে। কারো মুখে আর কোনো কথা নেই। ইমরান ঘুরে দাঁড়িয়ে কঠিন গলায় বলল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, তাই অভিমান করে কথা বলি না। তার মানে এই না আপনারা যে কেউ আমার স্ত্রীকে অপমান করবেন। তার কণ্ঠ আবার শক্ত হয়ে উঠল। ডাক্তার আয়েশা, মিস তানহা এই মুহূর্তে আমার স্ত্রীর কাছে ক্ষমা চান। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে, কিন্তু নড়ছে না। ঠিক তখনই ডাক্তার জাহেদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ ভারী। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন করতে চাই, তারপরও ওরা ক্ষমা চাইবো? ইমরান শান্ত গলায় বলল। আমি জানি আপনি মৌকে পছন্দ করেন, কিন্তু মৌ বিবাহিত, 1 সন্তানের মা। তারপরে বলুন। এই কথায় যেন বজ্রপাত হলো। মৌ বিস্ময়ে তাকালো। ইমরান, এসব কি বলছো তুমি? ইমরান হালকা মাথা নেড়ে বলল। একজন মানুষ আর একজনকে পছন্দ করতেই পারে, যেমন ডাক্তার আয়েশা আমাকে করে। এই কথা শুনে আয়েশা মুখ তুলে তাকালো। চোখে লজ্জা আর অপমান মিশে গেছে। ডাক্তার জাহেদ গভীর শ্বাস নিয়ে বলল। স্যার, আপনার বিয়ে হলো কবে? আর আপনি এত বড় ডাক্তার, আর মিস মৌ একজন নার্স। প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। সবাই তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ইমরান ধীরে ধীরে বলল। আমার স্ত্রী মৌয়ের এখন 3টা পরিচয় আছে। এই কথাটা শুনে পুরো রুম আবার কেঁপে উঠল। মৌ অবাক হয়ে তাকিয়ে আছে। তার হৃদস্পন্দন যেন থেমে গেছে। রুমের মধ্যে তখন যেন যুদ্ধক্ষেত্র। শব্দ নেই, কিন্তু উত্তেজনা এতটাই ঘন যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। ডাক্তার জাহেদ ভ্রুকুচকে তাকিয়ে বলল। মানে স্যার, 3টা পরিচয় বলতে কি বোঝাতে যাচ্ছে? ইমরান ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা, এক ধরনের গর্ব মেশানো কঠোরতা। সে ধীর ভারী কণ্ঠে বলল। ডাক্তার জাহেদ, আপনি কি খান ফার্মাসিউটিক্যাল গ্রুপের এমডি আনিস খানকে চিনেন? খান বংশের নাম শুনেছেন? কথাটা শুনে রুমের সবাই একে অপরের দিকে তাকালো। জাহেদ মাথা নাড়ল। জি স্যার, তাদের নতুন একটা ঔষধ এখন ল্যাবে টেস্ট হচ্ছে। আপনি নিজেই তো সেটা টেস্ট করেছেন। ইমরান ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। তারপর ধীরে ধীরে বলল। তাহলে শুনুন, মৌ শুধু একটা নাম না, সে খান বংশের মেয়ে, আনিস খানের রাজকন্যা আয়রা তাবাসসুম মৌ খান। এক মুহূর্তে যেন পুরো রুমে বিস্ফোরণ ঘটল। ডাক্তার আয়েশা, তানহা, মাহি সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখগুলো এত বড় হয়ে উঠল যেন কোটর থেকে বের হয়ে আসবে। মৌ নিজেও স্থির হয়ে গেল। তার চোখ শুধু ইমরানের দিকে, যেন বিশ্বাস করতে পারছে না আজ সে নিজেই তার পরিচয়টা সবার সামনে বলছে। ইমরান থামলো না। এটাই তার প্রথম পরিচয়। একটু থেমে আবার বলল। দ্বিতীয় পরিচয়, সে আমার স্ত্রী। রুমে আবার নিস্তব্ধতা নেমে এলো। 6 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। তার কণ্ঠ এবার নরম হয়ে এলো। আর তৃতীয় পরিচয়, সে আমার সন্তানের মা। এই কথাটা যেন সরাসরি গিয়ে লাগলো সবার বুকে। এরপর আর নিজেকে সামলাতে পারলো না মৌ। সব লাজ লজ্জা ভুলে ছুটে গিয়ে ইমরানকে জড়িয়ে ধরলো, এত শক্ত করে যেন ছেড়ে দিলে সে হারিয়ে যাবে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কিন্তু সেই কান্নার ভেতর আজ আনন্দ, স্বস্তি, ভালোবাসা সব একসাথে মিশে আছে। ইমরান, তার কণ্ঠ ভেঙে গেল। ইমরানও থামলো না, দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। তার চোখ বন্ধ, মুখে শান্তি, যেন এতদিনের সব ঝড় আজ থেমে গেছে। এই দৃশ্যটা সহ্য করতে পারছিল না কেউই। ডাক্তার আয়েশার মনে হচ্ছিল তার বুকের ভেতর কেউ আগুন ঢেলে দিয়েছে। তানহার চোখে শুধু হিংসা, জ্বলন্ত আগুন।
ডাক্তার জাহেদ দাঁতে দাঁত চেপে আছে, তার চোখে হারানোর ব্যথা স্পষ্ট, কিন্তু এখন কিছুই করার নেই, কারণ সত্যিটা আজ সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক তখনই দরজা ঠেলে দৌড়ে ঢুকলো ছোট্ট আরিয়ান। আব্বু, আমাকেও জড়িয়ে ধরো, কোলে নাও। এই এক বাক্যেই যেন সব সন্দেহ শেষ হয়ে গেল। সবাই চুপ, কেউ আর কিছু বলার সাহস পেল না। সবাই যখন চুপচাপ বেরিয়ে যেতে চাইছে, ইমরানের কণ্ঠ আবার গর্জে উঠল। 1 মিনিট। সবাই থেমে গেল, তার চোখ তখন আগুনের মতো লাল। ডাক্তার আয়েশা, মিস তানহা, আপনারা এখনো আমার স্ত্রী মৌয়ের কাছে ক্ষমা চান নাই? কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। আয়েশা আর তানহা কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। তাদের সেই অহংকার, সেই দম্ভ সব গলে গেছে। তারা মৌয়ের হাত ধরে বলল, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। মৌ কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। তার চোখে আজ আর রাগ নেই, আছে এক অদ্ভুত শান্তি, কারণ আজ সে হারায়নি। আজ সে নিজের মানুষটাকে ফিরে পেয়েছে। একে একে সবাই চলে যায়। অন্যদিকে ঢাকার আকাশে তখন সন্ধ্যার ম্লান আলো। একটি বিলাসবহুল গাড়ির বহর ধীরে ধীরে রওনা দিচ্ছে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির ভেতরে বসে আছেন আনিস খান, সাথে পুরো পরিবার। চোখে স্বপ্ন, মুখে গর্বের রেখা। তার পাশে আহসান হাবিব, ঠোঁটের কোণে রহস্যময় হাসি। আর মাত্র একদিন আনিস খান ধীরে বলে ওঠে, আমাদের ভ্যাকসিনের ফাইনাল রিপোর্ট চলে আসবে। যদি সব ঠিক থাকে তাহলে খান ফার্মাসিস্ট গ্রুপ ইতিহাস তৈরি করবে। আহসান হাবিব চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, ইনশাআল্লাহ আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার চোখের গভীরে অন্য কিছু, একটা গোপন পরিকল্পনা, যার খবর এখনো কেউ জানে না। গাড়ির বহর অন্ধকার চিরে ছুটে চলল। সামনে অপেক্ষা করছে শুধু সাফল্য, নাকি আরো বড় কোনো ঝড়। এদিকে মৌ এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে ইমরানকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে। ইমরান বিরক্ত গলায় বলল, হয়েছে, সবাই তো চলে গেছে, এখনো নির্লজ্জের মতো ধরে আছো? পুরুষদের জড়িয়ে যেতে খুব মজা লাগে, তাই না? এক মুহূর্তে মৌ যেন আগুন হয়ে উঠল, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার সমস্যা কি? ইমরান ঠান্ডা গলায় বলল, হাজার হলো তুমি আমার সন্তানের মা, তাই ওরা তোমাকে অপমান করেছিল, আমি প্রতিবাদ করেছি, কিন্তু তার মানে এই না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মৌয়ের ঠোঁট বাঁকা হয়ে গেল। আগেও বলেছি তোর ক্ষমার গুষ্টি কিলায়। আমি যতটা অপরাধী তার চেয়ে বেশি অপরাধী তুই। ইমরান অবাক, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে তো মৌ? কি আবল তাবল বকছো? মৌ শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আর আজকে যা হয়েছে তার জন্য তুমিই দায়ী। ইমরান হতভম্ব। আমি আমি কি করেছি? মৌ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে তখন জমে থাকা বছরের পর বছর কষ্ট, অভিমান, না বলা কথা। মনে করে দেখো ইমরান, সেই দিন যদি তুমি ওই একটা কাজটা না করতে, তাহলে আমাদের এত বছর আলাদা থাকতে হতো না। কথাগুলো বলার সময় তার গলা কেঁপে উঠল। ইমরান চুপ, তার চোখে এবার সন্দেহ, ভয় আর এক অজানা স্মৃতি ফিরে আসার চেষ্টা। একটা প্রশ্ন ঝুলে রইল, কি সেই ভুল, কি সেই সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছে তাদের পুরো জীবন? মৌয়ের চোখে জল চিকচিক করছে। ইমরান তাকিয়ে আছে নিঃশব্দে। অতীতের দরজা খুলতে যাচ্ছে, আর সেই দরজার ওপাশেই লুকিয়ে আছে তাদের বিচ্ছেদের আসল কারণ। ইমরানের চোখে তখন রাগ, অভিমান আর বছরের পর বছর জমে থাকা কষ্ট একসাথে জ্বলে উঠছে। সে গর্জে উঠল, মৌ, তুমি কি তোমার দোষ ডাকতে আমার উপর সব দোষ চাপাচ্ছ? মৌ থমকে গেল, তার চোখে অসহায়তা, কণ্ঠ কাঁপছে। না ইমরান, আমি তেমন কিছু বলছি না। ইমরান তাকে থামিয়ে দিল। থাক, আর কিছু বলতে হবে না, আসলে আমার ভাগ্যটাই খারাপ। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। জন্মের পর থেকে যেন অভিশাপ হয়ে আছি। বাবার ব্যবসা ধ্বংস, তার দোষ আমার কাঁধে। কখনো বাবার আদর পায়নি, ভাইদের অত্যাচার, তারপর তাদের বউদের অপমান, অত্যাচার। সে এক মুহূর্ত থামলো, চোখ নামিয়ে ফেললো। তারপর জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, তোমাকে। তার চোখ উঠল সরাসরি মৌয়ের দিকে। কিন্তু তুমিও আমাকে ধোঁকা দিলে। এই কথাটা যেন ছুরি হয়ে বিঁধল মৌয়ের বুকে। ইমরান আবার বলল, ভাগ্যের কি নির্মম পরিহাস। একই ফাঁদে পড়ে আমরা বিয়ে করলাম। শুরুতে সমস্যা ছিল, তারপর ধীরে ধীরে ভালোবাসতে শুরু করলাম। তার কণ্ঠ ভেঙে গেল। কিন্তু সেই ভালোবাসা টিকল না। মৌয়ের কান্না, সত্যের বিস্ফোরণ। মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে ঝরতে লাগলো অবিরাম পানি, আর বলে ওঠে, আমি সেই দিনও তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি।
আর সারা জীবন ভালোবাসবো। ইমরান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এবার আর রাগ নেই, আছে কষ্টে মেশানো ভালোবাসা। জানো মাও, এই পৃথিবীতে একমাত্র তুমি আমাকে সত্যিকারে ভালোবেসেছ। তোমার সে ভালোবাসায় আমি এতটাই ডুবে গিয়েছিলাম যে এই 6টা বছর প্রতিদিন একটু একটু করে মরে গেছি। তার কণ্ঠ কেঁপে উঠল। তুমি আমার নিঃশ্বাস মৌ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারি না। মৌ হঠাৎ ছুটে এসে ইমরানকে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন পৃথিবী থেমে গেছে। তুমিও আমার নিঃশ্বাস ইমরান, আর নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচতে পারে না। তার কণ্ঠ ভাঙা। সেই দিন আমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি জানতে পারি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এটা শুনে ইমরানের শরীর কেঁপে উঠল। মৌ থামল না। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর জানতে পারি নিশু আর বাবা আহসান হাবিব মিলে তোমাকে ফাঁসিয়েছে। ইমরানের চোখ বিস্ফোরিত। কি? মৌ ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর তারপর তারা নতুন প্ল্যান করে। ইমরানের কণ্ঠ কাঁপল। কি প্ল্যান? মৌয়ের চোখে তখন ভয় আর ঘৃণা একসাথে। ওরা আমার গর্ভের সন্তানকে ওষুধ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আর আমাকে জোর করে আহসান হাবিবের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কথাগুলো শুনে ইমরান যেন স্তব্ধ হয়ে গেল, তার মাথায় যেন বজ্রপাত হলো। মৌ ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সে পালিয়ে এসেছে, কিভাবে একা একা সন্তানকে বাঁচিয়েছে, কিভাবে নার্সের চাকরি করে বেঁচে থেকেছে। সব শুধু তোমার সন্তানের জন্য। ইমরানের চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, এই মেয়েটা আমার সন্তানের জন্য এত কিছু সহ্য করেছে। মৌ আবার বলল, তুমি যদি তখন বলতে তুমি একজন MBBS ডক্টর, তাহলে আমি কখনোই ওই বাড়িতে থাকতাম না, আমরা আলাদা থাকতাম। তাহলে কেউ তোমাকে ফাঁসাতে পারতো না। তার কণ্ঠ ভেঙে গেল। আমি আমার স্বামীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইমরান। এই শরীরে প্রথম স্পর্শ তোমার ছিল, শেষটাও তোমার হবে। অন্য পরপুরুষ আমার শরীর স্পর্শ করার আগে নিজেকে শেষ করে দিব, তবুও তোমার ভালোবাসা তোমারই। এক মুহূর্তও দেরি করলো না ইমরান। সে হঠাৎ করে মৌকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল, যেন আর কখনো ছেড়ে দেবে না। তার কণ্ঠ গভীর কাঁপা। আমিও তোমাকে ভালোবাসি মৌ। কতটা ভালোবাসি জানতে চাও? সে তার বুকের উপর হাত রাখলো। এই বুকটা ছিঁড়ে দেখো, কেন শুধু তুমি আছো। মৌ চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে দিল। বাইরে হয়তো ঝড় উঠছে, ষড়যন্ত্র চলছে, কিন্তু এই মুহূর্তে তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে গেছে। ভালোবাসা আবার ফিরে এসেছে, কিন্তু এবার আরো শক্ত হয়ে। মৌ ইমরানের বুকে মাথা রেখে মৃদু স্বরে বলল, আমার প্রমাণের প্রয়োজন নেই, আমি আমার স্বামীর হৃদয় স্পন্দন চিনতে পারি। এই কথায় যেন সময়টা থমকে গেল। ইমরান নিঃশব্দে তার মাথায় হাত রাখলো। এই মেয়েটা তাকে শুধু ভালোবাসেই না, অনুভব করে। সেই সময় সিলেটে এসে পৌঁছায় খান পরিবার। বড় বাড়ির সামনে গাড়ি থামতেই ঐশী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নিশু, খুশি চলো না, আগে একটু ঘুরে আসি আশেপাশে। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, চলবো, তবে আমার স্বামীও যাবে। ঐশী হাসলো। অবশ্যই, আমার স্বামীও যাবে। খুশি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো সিঙ্গেল, তবুও চলি। তাদের হাসি আনন্দে ভরা দলটা বেরিয়ে পড়ল। কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে। ইমরান জানালার দিকে তাকিয়ে হালকা হাসলো। অনেক দিন করে বন্দি আছে, চল একটু বাইরে যাই। মৌ চিন্তিত। তুমি এখনো ঠিকমতো হাঁটতে পারো না, তাহলে কিভাবে? ইমরান মুচকি হাসলো। তুমি তো আছো, তুমি আমাকে নিয়ে যাবে। এই এক কথাতেই মৌ হার মানল। কিছুক্ষণের মধ্যেই তারা পার্কে পৌঁছলো। গাড়ি একপাশে রেখে ধীরে ধীরে হাঁটতে লাগলো দুজন। ইমরান ভর করে আছে মৌয়ের কাঁধে, প্রতিটা পা ফেলতে কষ্ট হচ্ছে, কিন্তু মৌয়ের মুখে এক অদ্ভুত শান্তি। এই নির্ভরতা, এই কাছে থাকা, এটাই তো তার চাওয়া। দুজন ধীরে ধীরে পার্কে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সময়ের মতোই থেমে গেল সবকিছু। সামনাসামনি দাঁড়িয়ে ঐশী, নিশু, খুশি তাদের স্বামীরা। মুহূর্তেই মৌ আর ইমরানের শরীর শক্ত হয়ে গেল। ঐশী বিস্ময়ে চোখ বড় করে বলল, এই দেখো, ফকিন্নি আর খানবাড়ির রাজকন্যা একসাথে, কিন্তু এরাও এক হলো কিভাবে? নিশু ঠোঁট চেপে বলল, আপু, মৌ আপু সব জেনে গেছে আমাদের প্ল্যান। সবাই একসাথে চমকে উঠল। কিভাবে? তাদের কথা শুনে মৌ আর ইমরানের শরীর রাগে কাঁপছে, তবুও তারা নিজেকে সামলে রাখছে। ঐশীর স্বামী হেসে বলল, সত্যি বলছি, সেদিন এই ফকিন্নিকে অপমান করে পিটিয়ে খুব মজা পেয়েছিলাম।
একসাথে সবাই হেসে উঠল। মৌয়ের চোখ লাল হয়ে উঠল। নিশু, আল্লাহ যেন তোমার মতো বোন কাউকে না দেয়, এমনকি আমার শত্রুকেও না। তোমাদের জন্য ঢাকা ছেড়ে সিলেটে এসেছি, তবুও। ঐশী তাচ্ছিল্যের হাসি দিয়ে থামিয়ে দিল। তবুও কি? আমরা তো তোর জন্য এখানে এসেছি। সে সামনে এগিয়ে এলো। আমরা এসেছি খান ফার্মার নতুন ভ্যাকসিনের জন্য। এটা অ্যাপ্রুভ হলে আমরা ইন্টারন্যাশনাল হয়ে যাব। আর তুই তোর স্বামী থার্ড ক্লাস ফকিন্নি। তোদের নিয়ে এত চিন্তা করার সময় নেই আমাদের। এইবার ইমরান চুপ থাকলো না। সে ধীরে মাথা তুলে বলল, মিস ঐশী, সময় বলে দেবে আমরা ফকিন্নি নাকি তোমরা ফকিন্নি। তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস ছিল যা শুনে এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। এই কথা শুনে ঐশীর স্বামী আরিফ রেগে গিয়ে তেড়ে এলো। থাপ্পড় মারার জন্য হাত তুলতেই ইমরান সেই হাত শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন আগুন। মিস্টার আরিফ, এই ভুলও করবেন না। আজ যে হাত আমাকে মারতে উঠেছে, কাল সেই হাতটাই ক্ষমা চেতে উঠবে। কথাটা শুনে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। ঐশী ঠোঁট বাঁকিয়ে বলল, ফকিন্নি দেখে দিনে দুপুরে স্বপ্ন দেখে। ঠিক তখন নিশুর স্বামী শান্ত কণ্ঠে বলল, একটা কথা বলি, যতদূর বুঝলাম উনি নিশুর বড় বোন আর তার স্বামী, তাই তো? নিশু তাড়াতাড়ি বলল, হ্যাঁ, কিন্তু কাউকে বলো না, আমাদের সম্মান শেষ হয়ে যাবে। তার স্বামী এবার কঠিন গলায় বলল, সম্মান মানুষ পায় তার আচরণে, কর্মে। তোমরা যেভাবে কথা বলছো তা লজ্জার। তোমরা যে পরিমাণ অহংকার করছো, খুব শীঘ্রই তোমরা ধ্বংস হবে। মৌ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, আই নিশু, বানরের গলায় মুক্তোর মালা পড়েছে দেখছি। কথাটা শুনে নিশু হতভম্ব। সে বুঝতেই পারল না এটা প্রশংসা নাকি অপমান। আর মৌ ইমরানের হাত ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। পিছনে রয়ে গেল অহংকার, তাচ্ছিল্য আর একদিন ভেঙে পড়ার অপেক্ষায় থাকা কিছু মানুষ। গাড়িটা ধীরে ধীরে এসে থামলো বাড়ির সামনে। মৌ ইমরানকে ধরে নামালো। তার কাঁধে ভর দিয়ে কষ্ট করে হাঁটছে ইমরান। কিন্তু পরের মুহূর্তেই দুজনেই থমকে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই যেন সময় থেমে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে এক ঝাঁক পুরো অথিত এক মুহূর্তেই মৌয়ের চোখ বড় হয়ে গেল। ইমরানের বুক ধক করে উঠল। ইমরানের শরীর কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না। মৌ ধীরে তার দিকে তাকালো। ইমরানও তাকিয়ে আছে তার দিকে। দুজনের চোখেই একই প্রশ্ন, এরা এখানে কেন? ইমরান মনে মনে বলতে লাগলো, এরা আমার বাড়িতে, কিন্তু কিভাবে? এই বাড়ির ঠিকানা তো খুব কম লোকে জানে, তাহলে কে দিল ঠিকানা? তার কপালে ঘাম জমে উঠল। না, এটা কোনো সাধারণ ব্যাপার না, এর পিছনে কিছু আছে। ইমরান দরজার সামনে দাঁড়িয়ে যেন সময় জমে গেল। হঠাৎ করেই ভিড় ভেঙে এক মহিলা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরল। অঝরে কাঁদছে। বাবা, তোর সমস্যা তোর বাবা বড় ভাইয়ের সাথে, আমার সাথে না। তুই আমার সাথে কিভাবে একটু যোগাযোগ না করে থাকতে পারলি? কণ্ঠটা কাঁপছে, বুক ভেঙে কান্না। বউ অবাক হয়ে তাকিয়ে রইল। ইমরানের মা, বাবা, ভাই, ভাবি সবাই এখানে। ইমরানের শরীর শক্ত হয়ে গেল। মায়ের আলিঙ্গন থেকেও নিজেকে আলাদা করে ঠান্ডা কঠোর কণ্ঠে বলল, আমি সিলেটে আছি। এই খবর খেয়ে দিয়েছে? আমার ঠিকানা খেয়ে দিয়েছে তোমাদের? ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। তার মা কাপা কণ্ঠে বলল, তোর বড় ভাই ইমাম। এক সেকেন্ডও দেরি করলো না ইমরান। তার চোখ লাল হয়ে উঠল। মৌ, আজ থেকেই আমার বড় ভাই আর তার বউ এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ওদের অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে বলো। এই বাড়ির দরজা তাদের জন্য বন্ধ। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। ইমাম হঠাৎ এগিয়ে এসে বলল, এমন করিস না ভাই, আমরা কোথায় যাব, কি খাবো? ইমরানের চোখে কোনো মায়া নেই। আমি আগে থেকে শর্ত দিয়েছিলাম, তুমি সেই শর্ত ভেঙেছো। ইমরানের মা কাঁদতে কাঁদতে বলল, তুই জানিস আমাদের অবস্থা, আমরা ঠিক মতো খেতেও পারি না, তুই এত কঠিন হলি কিভাবে? তার বাবা কাপা গলায় বলল, বাবা, আমরা যাব কোথায়? আমাদের কারো চাকরি নেই। এইবার ইমরান আর নিজেকে সামলাতে পারল না। তার কণ্ঠ গর্জে উঠল, হ্যাঁ, আমি কঠোর, নিষ্ঠুর, কিন্তু এমনটা আমি ছিলাম না। তোমরাই আমাকে এমন বানিয়েছো। তার চোখে পানি চিকচিক করছে। মা, বাবা, ভাই
সবাই থাকতে আমি এতিমের মতো জীবন কাটিয়েছি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সে ধীরে এসে বলল, ইমরান প্লিজ একটু শান্ত হ। ইমরান তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কষ্টের গভীরতা স্পষ্ট। তুমি জানো মৌ, বছরে শুধুমাত্র কুরবানির ঈদে আমি ভালো খাবার পেতাম, তো প্রতিবেশীরা দিত। বাকি 364টা দিন আমি ঠিকমতো খেতেও পারতাম না। তার কণ্ঠে ভেঙে গেল ইমরানের। ওরা সবাই টেবিলে বসে খেত, আমাকে দিত না। যদি কিছু বেঁচে যেত তাহলে খেতাম, না হলে না খেয়েই থাকতাম। ঘরের সবাই নিস্তব্ধ। ইমরানের মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি সব ভুলে আমাদের ক্ষমা করতে পারবি না? মৌ ধীরে বলল, ইমরান অন্তত বাবা মাকে ক্ষমা করে দাও। ইমরান মাথা নাড়ল। তার কণ্ঠ এবার নিচু কিন্তু কষ্টে ভরা। তুমি জানো না মৌ, ওরা আমাকে কতটা নির্যাতন অত্যাচার করেছে। সে চোখ বন্ধ করল। এই কষ্ট, এই অপমান, এগুলো এত সহজে ভোলা যায় না। ঘরের ভেতর যেন জমে উঠেছিল বছরের পর বছর চেপে রাখা কান্না, অভিমান আর অজস্র না বলা কথার ভার। ইমরানের কণ্ঠ কাঁপছে, তবুও সে থামছে না। ইমরান ধীরে ধীরে চারপাশে তাকালো। তার মা, বাবা, ভাই সবাই উপস্থিত। তারপর বুক ভরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, জানো, ছোটবেলা থেকে আমি কখনো নিজের বলে কিছু পাইনি। না ভালোবাসা, না আদর, না একবেলা পেট ভরে খাবার। তার গলা আটকে গেল। বউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখে জল, কিন্তু সে বাধা দিল না। কারণ সে জানে আজ ইমরান তার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট উগরে দিচ্ছে। ইমরান আবার বলল, আমি যখন না খেয়ে থাকতাম তখন এই ঘরের সবাই খেত, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম। যদি কিছু বেঁচে যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কেউ একটা শব্দ করলো না। ইমরানের বাবা মাথা নিচু করে ফেললেন। পায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু ইমরান থামলো না। চুরির অপবাদ দিয়ে মারত। বড় ভাই, মেজো ভাই তাদের বউকে খুশি করতে গিয়ে যখন অতিরিক্ত খরচ হয়ে যেত, বাবাকে বেতনের হিসাব দিতে পারতো না, তখন বলতো আমি তাদের টাকা চুরি করেছি। তখন এমনভাবে মারতো শরীরের চামড়া ফেটে রক্ত পড়তো, রক্ত জড়তো শরীর দেখে। তবুও মা বলতো না, এই ছেলেটা নির্দোষ। আর বাবা এমনভাবে পেপার পড়তো যেন কিছুই হয়নি। তার কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। আজ তোমরা আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, কিন্তু বলো যে ছেলেটাকে তোমরা জীবিত থেকেও মেরে ফেলেছিলে, সে কি এত সহজে সব ভুলে যেতে পারে? এই মুহূর্তে মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে এসে ইমরানের পাশে দাঁড়ালো। নরম কণ্ঠে বলল, ইমরান সবাইকে না পারো, কিন্তু তোমার মা বাবাকে ক্ষমা করো। ওরা ভুল করেছে, কিন্তু ওরা আজ ভেঙে পড়েছে। তার কণ্ঠে ছিল না কোনো জোর, শুধু ভালোবাসা আর গভীর অনুরোধ। ঠিক তখনই পাশ থেকে তীক্ষ্ণ গলায় বলে উঠল ইমরানের মেজো ভাইয়ের স্ত্রী, এই মেয়ে, তুমি কে আমাদের পরিবারের বিষয়ে কথা বলার? মা বাবা এখানে থাকলে আমরা থাকবো কোথায়? এক মুহূর্তে যেন আগুন ধরে গেল ইমরানের ভেতর। সে গর্জে উঠল। চুপ, একদম চুপ। তার চোখ রক্ত লাল, কণ্ঠ বজ্রের মতো। ওর নাম মৌ, আমার স্ত্রী। এ বাড়িতে আমার জীবনের অধিকার সবার আগে। ঘরের সবাই স্তব্ধ। ইমরান এক পা এগিয়ে এসে বলল, যখন আমার কিছুই ছিল না তখন এই মেয়েটা আমাকে ভালোবেসেছে, নিজের সব কিছু ছেড়ে আমার পাশে দাঁড়িয়েছে। তার কণ্ঠ এবার ভেঙে গেল। আমার জীবনের প্রথম যে মানুষটা আমাকে মানুষ মনে করেছে সে হলো মৌ। ইমরানের এই কথাগুলো শুনে মৌ আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে ইমরানের হাতটা ধরে ফেলল, একটু শক্ত করে, যেন বলছে, আমি আছি, সব সময় আছি। ইমরান দুহাতে মৌয়ের বাহু শক্ত করে ধরল। তার চোখে তখন রাগ না, জ্বলছে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণা। কাপা কণ্ঠে বলল, আমি চোখ বন্ধ করলেই সব বেসে ওঠে মৌ। ওদের সেই নির্দয়তা, নিষ্ঠুরতা, সেই অত্যাচার। 25টা বছর মা বাবা ভাই থেকেও এতিম ছিলাম। তার গলা ভারী হয়ে এলো। এখন আমার আর ওদের দরকার নেই। ঘরের ভেতর নিস্তব্ধতা। হঠাৎ ইমরানের বাবা ধীরে এগিয়ে এলেন, কণ্ঠ কাঁপছে। হ্যাঁ বাবা, আমি অন্যায় করেছি। সত্যি মিথ্যা যাচাই না করেই তোর উপর জুলুম করেছি। ইমরানের বাবার চোখের পানি। পারলে ক্ষমা করে দিস। চল আমরা চলে যাই। তিনি ঘুরে দাঁড়াতেই বাকিরাও এগিয়ে যেতে লাগলো। দাঁড়াও সবাই। ইমরানের কণ্ঠ এবার দৃঢ়। সবাই থেমে গেল। ইমরান ধীরে ধীরে বলল, ইমাম ভাই, ঈশান ভাই, মানবতার দৃষ্টিতে একটা সুযোগ দিচ্ছি। সবাই তাকিয়ে আছে তার দিকে। তোমরা আমার বাড়িতে দারোয়ানের কাজ করতে পারো,
আর তোমাদের স্ত্রীরা সবাই এই বাড়ির কাজের লোক হিসেবে থাকবে। একটু থেমে আবার বলল, পেছনের আউট হাউসে থাকবে, ভালো বেতন পাবে, খাওয়া দাওয়া ফ্রি। ঘরে চাপা গুঞ্জন। ইমামের কণ্ঠ কাঁপল। আমরা রাজি ভাই। ঈশানও মাথা নোয়ালো। আমরাও রাজি। তাদের স্ত্রীরাও শেষ পর্যন্ত মাথা নিচু করে বলল, আমরাও রাজি। ইমরানের চোখ কঠোর হয়ে উঠল। একটা শর্ত, এখানে তোমরা শুধু কাজের লোক। আমার ভাই ভাবির পরিচয় দিলে সরাসরি বের হয়ে যাবে। সবাই নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি দিল। তারপর ইমরান একটু নরম হয়ে বলল, মা বাবা, তোমরা আমাদের পুরনো বাড়িতে চলে যাও। প্রতি মাসে সব খরচ আমি পাঠিয়ে দেব। কোনো কিছুর অভাব হবে না তোমাদের। একটু থেমে, আজ থাকো, কাল চলে যাও। সবাই চুপ। কেউ কিছু বলার সাহস পেল না। ইমরান আর এক মুহূর্তও দাঁড়ালো না। বউকে বলল, চলো। সে জানে আর এক সেকেন্ড থাকলে হয়তো মন নরম হয়ে যাবে। ইমরান চলে যেতেই বড়ভাবে ফিসফিস করে বলল, দেখলি, যে ছেলেকে মানুষই মনে করতাম না, দিনের পর দিন খাবার দেইনি, চুরির দায়ে অত্যাচার নির্যাতন করেছি, আজ তার বাড়িতেই আমরা কাজের বুয়া। মেজ ভাবি দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এটাই হয়তো আমাদের প্রাপ্য। অন্যদিকে ইমরানের বাবা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ছেলেটা দায়িত্ব নিল কিন্তু আমাদের ক্ষমা করলো না। রুমে ঢুকে ইমরান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কাল খান ফার্মার ভ্যাকসিনের ফাইনাল রিপোর্ট দেব। সেখানে তোমার বাবা আসবে, তোমার পরিবারও থাকবে, তুমি আমার সাথে যাবে। বউ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমরা কেউই যাব না। আমি চাই না এই শান্ত জীবনে আবার ঝামেলা আসুক। আমি ওদের ছায়া থেকেও দূরে থাকতে চাই। ইমরান ধীরে তার দিকে তাকালো। তার চোখে এবার অন্যরকম দৃঢ়তা। আমি আর কাউকে ভয় করি না মৌ। এক পা এগিয়ে এসে মৌয়ের হাত ধরল। এবার আর আমরা পালাবো না, সব সমস্যার সামনে দাঁড়াবো, মুখোমুখি হব। তার কণ্ঠ নরম হলো। তুমি যদি আমার হাতটা শক্ত করে ধরো, তাহলে আল্লাহ ছাড়া কেউ আমাদের কিছু করতে পারবে না। মৌ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি বিশ্বাস। সে ধীরে ইমরানের হাতটা শক্ত করে ধরে বলে, বাবা বাবা, আমার বোকা ভীতু হাজবেন্ডটা আজকে হঠাৎ এত সাহসী হলো কিভাবে? ইমরান ওয়াশরুমে ঢুকে গেলে মৌ ধীরে ধীরে কিচেনে গেল রাতের খাবার প্রস্তুত করতে। ঠিক তখনই পেছন থেকে কাপা কণ্ঠে ইমরানের বাবা ডাক দিল, বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, ইমরান ডাক্তার হলো কবে? আমরা তো কখনো তাকে তেমন পড়াশোনা করতে দেখিনি। বউ কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে একটা চাপা ক্ষোভ, কিন্তু কণ্ঠটা শান্ত। বাবা, বলা উচিত না, তবুও বলছি, আপনারা আপনাদের ছেলের সাথে মানুষ পশুর মতো আচরণ করেছেন। না, পশুর সাথেও মানুষ এমন করে না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সে আজ ডক্টর হয়েছে নিজের যোগ্যতায়, নিজের কষ্টে। তাই এসব জেনে আর লাভ কি? ইমরানের বাবা মাথা নিচু করে ফেললেন, লজ্জায় অনুতাপে। একটা কথাও আর বলতে পারলেন না। ধীরে ধীরে সরে গেলেন। রাতের খাবার শেষে মৌ এসে চুপচাপ ইমরানের বুকে মাথা রাখলো। আজ অনেকদিন পর তার চোখে শান্তি। ইমরানও তাকে বুকে জড়িয়ে ধরল। 6 বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে তার মন ভরে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। সেই রাত দুজনের জন্যেই ছিল নতুন শুরু, নতুন শান্তি। সকালে ইমরান তার মা বাবাকে স্টেশনে পৌঁছে দিল। ট্রেনে তুলে দিয়ে বলল, বাবা, তোমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়েছি, আর 2 দিনের মধ্যে একজন কাজের লোক যাবে। সে তোমাদের সব কাজ করে দেবে, তোমাদের খরচ, তার বেতন সব আমি দেখব। ইমরানের মা চোখ মুছতে মুছতে বললেন, ভালো থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস, আর মাঝে মাঝে আমাদের দেখতে আসিস। ইমরান শুধু মাথা নাড়ালো। আচ্ছা মা। এরপর ইমরান, মৌ আর ছোট্ট আরিয়ান 3 জন একসাথে গাড়িতে উঠল। আজ একটা গুরুত্বপূর্ণ দিন। খান ফার্মার নতুন ভ্যাকসিনের রিপোর্ট প্রেজেন্টেশন। সিলেটের একটি নামকরা 5 স্টার হোটেলে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। ইমরান ছাড়া এই রিপোর্ট সম্পূর্ণ হবে না, তাই তার যাওয়া বাধ্যতামূলক। সাথে খান বাড়ির সঙ্গে অনেক হিসাব নিকাশ আছে। গাড়ি পার্ক করে তারা ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে ঐশী আর তার স্বামী এসে ধাক্কা দিয়ে ফেলে দিল মৌ আর ছোট্ট আরিয়ানকে। ঐশী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই তোদের মতো ফকিন্নিদের জন্যই পার্টি না? দামি কাপড় পরলে হাই সোসাইটিতে ঢোকা যায় না? তোরাই পার্টির যোগ্য না?
মৌ আরিয়ানকে তুলে দাঁড় করালো, তার চোখে অপমানের জল। ইমরান ধীরে দাঁড়ালো, তার চোখে লাল, কণ্ঠ গর্জে উঠল। ঐশী, বেশি বাড়াবাড়ি করো না, এর ফল ভালো হবে না। ঐশীর স্বামী রেগে তেড়ে এসে বলল, এই, তোর এত সাহস আমার স্ত্রীর নাম ধরে রাখিস? তোর হাত পা আমি ভেঙে দিব, যা এখান থেকে। ইমরান এক পা এগিয়ে এলো, তার কণ্ঠে ভয়ঙ্কর স্থিরতা। হাত তো লাগিয়ে দেখ একবার, সে হাত ভেঙে গলা ঝুলিয়ে দেব। এই আত্মবিশ্বাস, এই দৃঢ়তা, মৌ অবাক হয়ে তাকিয়ে রইল। ঐশী আর তার স্বামীও থমকে গেল। প্রথমবারের মতো তাদের চোখে ভয় স্পষ্ট। হোটেলের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে যেন দুই পৃথিবীর মুখোমুখি সংঘর্ষ। ঐশী দাঁতে দাঁত চেপে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার স্বামীকে বলিস হাত ভেঙে দিবি? এই পার্টি শেষে তোর একটা ব্যবস্থা করব আমি। তার কণ্ঠে বিষ, চোখে আগুন। মৌ আর চুপ থাকতে পারল না। সে এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, ঐশী, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? যে বাড়ি নিয়ে তুই এত বড় বড় কথা বলছিস, ওটা আমার বাবার, আর সেই সম্পত্তির উত্তরাধিকারীর মধ্যে আমি একজন। সেখানে তোর কিছুই নেই। এই কথাটা যেন সোজা গিয়ে লাগলো ঐশীর অহংকারে। তার মুখ রাগে লাল হয়ে উঠল। সিকিউরিটি, এই ফকিন্নিগুলোকে ভেতরে ঢুকতে দিও না, ভুলেও না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ। সবাই তাকিয়ে দেখলো খান পরিবারের সবাই একসাথে এসে দাঁড়িয়েছে। আনিস খান, মৌয়ের মা নিশু, তার স্বামী খুশি আর তার মা, আর সাথে আহসান হাবিব। পরিস্থিতি মুহূর্তেই আরো ভারী হয়ে উঠল। খুশি হেসে উঠল। ওয়াও, এই 5 স্টার হোটেলে এখন ফকিনিরাও ঢোকে নাকি? আর আজ তো পুরো হোটেলই আমরা বুক করেছি। এদের কাজ কি এখানে? চারপাশে আবার হাসির রোল উঠল। মৌ আর ইমরানের বুকের ভেতর আগুন জ্বলছে, তবুও তারা নিজেদের সামলে রাখছে। আনিস খান সামনে এগিয়ে এলেন, তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ভেতরে চাপা অহংকার। মৌ, তুই আমার মেয়ে, এই ছোট লোকটাকে ছেড়ে চলে আয়। আমাদের দরজা এখনো তোর জন্য খোলা। শুধু শুধু এই ছোট লোকটার জন্য জীবন নষ্ট করিস না। একটু থেমে আবার বললেন, আজ আমাদের জন্য বড় খুশির দিন, খান ফার্মার সাফল্যের দিন। এই ছেলেটা তোকে কিছুই দিতে পারবে না, তুই তোর সন্তান নিয়ে ফিরে আয়। এইবার মৌয়ের ধৈর্য ভেঙে গেল। সে কাপা কিন্তু শক্ত কণ্ঠে বলল, মিস্টার আনিস খান, আপনাকে বাবা বলতে আমার ঘৃণা লাগে। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। যে বাবা টাকার অহংকারে নিজের সন্তানের সুখ কেড়ে নেয়, তার চেয়ে এতিম হওয়া অনেক ভালো। এই কথাই যেন আকাশ ভেঙে পড়ল। আনিস খান কঠিন স্বরে, তুই তো দেখি এই ছোট লোকের সাথে থেকে আজ তো বেয়াদব হয়ে গেলি, আমার নাম ধরে রাখছিস। নিশু ঠিক বাকিয়ে বলল, আপু, এসব বড় বড় কথা সিনেমায় মানায়, বাস্তবতা খুব কঠিন। খানবাড়ির রাজপ্রাসাদ, এই জীবন সব তোর জন্য অপেক্ষা করছে। এই যে আজকে দামি কাপড় পরেছিস, এটা কি প্রতিদিন পারবি? মৌ চিৎকার করে উঠল, স্টপ নিশু, স্টপ। তার চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা। তোর ওই অহংকারী বাবার বাড়ি গাড়ির চেয়ে আমার স্বামীর ডাল ভাত আমার জন্য 1000 গুণ বেশি সুখের। এই কথাগুলো শুনে ইমরানের বুক ভরে গেল। তার চোখে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন সব কষ্টের বিনিময়ে এই এক মুহূর্তই যথেষ্ট। সে নিঃশব্দে মৌয়ের হাতটা আরো শক্ত করে ধরল। খুশি আবার হেসে উঠল, বাবা কি প্রেম! খানবাড়ির রাজকন্যা বনাম রাস্তার ফকিন্নি। চারপাশে আবার হাসির ঝড়। সবাই এমন ভাবে হাসছে যেন কোনো জোকার কমেডি করছে। এই হাসির ভিড়ের মাঝে এক কোণে দাঁড়িয়েছিলেন মৌয়ের মা। তার চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ছে। মেয়ের সামনে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। আহসান হাবিব ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তো বউ, তোমার এই ভিখারি স্বামী কি মনে করে এত বড় হোটেলে এসেছে তোমাকে নিয়ে? এখানে একবেলা খেলে তার 4-5 মাসের বেতন শেষ হয়ে যাবে। তাছাড়া আজকের এই পুরো হোটেল আমরা বুক করেছি, তোমাদের ঢোকা অসম্ভব। তার কথায় চারপাশে চাপা হাসির ঢেউ উঠল। ইমরান শান্ত গলায় বলল, মিস্টার আহসান হাবিব, আমরা এমনি আসিনি, সিলেট মেডিকেল কলেজ থেকে ইনভাইট করা হয়েছে, তাই এসেছি। ঐশী ভ্রু তুলে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো। তোরা সিলেট মেডিকেলে কি করিস? তার স্বামী ঠোঁট উল্টে হেসে বলল, কি আর করবে, হয়তো নার্স, না হলে দারোয়ান। খুশি অট্ট হাসি দিয়ে উঠল, আজকাল দেখি নার্স আর দারোয়ানকেও 5 স্টার হোটেলের ইনভাইট করে।
চারিদিক থেকে বিদ্রুপের শব্দ যেন তীরের মতো এসে বিঁধতে লাগলো। ইমরান এবার ধীরে ধীরে মাথা তুলল, চোখে অদ্ভুত এক স্থিরতা। নার্স বা দারোয়ান না হলেও ডাক্তার তো হতে পারে। এক মুহূর্তের নীরবতা, তারপর পুরো জায়গা জুড়ে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি। আহসান হাবিব হাততালি দিয়ে বলল, ভিখারির ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখছে। বউ, তোমার স্বামীকে মেন্টাল হাসপাতালে ভর্তি করাও। মৌ দাঁত চেপে বলল, সময় হলে দেখা যাবে কাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়। ইমরান শান্তভাবে বলল, মৌ চলো, আচ্ছা ফালতু লোকের সাথে কথা বলে লাভ নেই, আমরা ভিতরে যাই। সাথে সাথেই সবাই একসাথে চিৎকার করে উঠল, না, এটা কোনো ভিখারির জন্য পার্টি না, তোরা ঢুকতে পারবি না। আনিস খান এবার সামনে এগিয়ে এলেন, তার চোখে অহংকার, কণ্ঠে কঠোরতা। মৌ, তুই চাইলে ঢুকতে পারবি, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে। এই ছেলেটা তোর কিছুই দিতে পারবে না, না সম্মান, না টাকা, না ভবিষ্যৎ। একজন রাস্তা ছেলের সাথে থেকে তুই নিজের জীবন নষ্ট করছিস। ঐশী আরো যোগ করলো, একজন ফকিন্নির বউ হয়ে বড়লোক সাজার চেষ্টা। দামি কাপড় পরলে কেউ হাই সোসাইটির হয় না। খুশি ঠোঁট কামড়ে হেসে বলল, আজকে ঢুকতে দিলেও কালকে সিকিউরিটি তাদের ধাক্কা দিয়ে বের করে দেবে। নিশু কটাক্ষ করে বলল, আপু, সেই সুযোগ, এই ভিখারিকে ছেড়ে আমাদের সাথে চলো, না হলে পরে কাদারও জায়গা পাবে না। প্রতিটি শব্দ যেন মৌয়ের হৃদয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তার চোখে পানি চলে এসেছে, কিন্তু সে মাথা নিচু করেনি। ইমরানের মুঠো শক্ত হয়ে গেছে, রাগে তার চোখ লাল, কিন্তু সে এখনো নিজেকে ধরে রেখেছে। ঠিক তখন হঠাৎ ভেতর থেকে দৌড়ে এলেন এক ভদ্রলোক, সাদা কোট, গলায় আইডি কার্ড। তিনি এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আরে স্যার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ আসুন। তার কণ্ঠে ছিল সম্মান, চোখে ছিল শ্রদ্ধা। স্যার, এই একটি শব্দ যেন বজ্রপাতের মতো নেমে এলো সবার মাথায়। আনিস খান স্থির হয়ে গেলেন, আহসান হাবিবের মুখ শুকিয়ে গেল, ঐশী, খুশি, নিশু সবার চোখ কপালে উঠে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে। তারা কি ঠিক শুনেছে? এই লোকটা স্যার বলল? ঠিক তখনই আহসান হাবিব ঠোঁট বাঁকিয়ে বলল, কি ভাই, কত টাকা দিয়েছে এই নাটকটা করার জন্য? লোকটা ভ্রুকুচকে তাকালো। আপনি কি বলছেন এসব? আহসান হাবিব এবার সরাসরি বলল, ওই ভিখারির ছেলেকে স্যার ডাকতে কত টাকা পেয়েছেন? লোকটার চোখে এবার স্পষ্ট রাগ নিয়ে বলে, উনি একজন সিনিয়র ডাক্তার, ডাক্তার ইমরান। এক মুহূর্ত নীরবতা, তারপর আবারও অট্ট হাসি। ঐশী কটাক্ষ করে বলল, কিরে মৌ, তোর ফকিন্নি বর পড়াশোনা না করে ডাক্তার হয়ে গেছে কখন? একটু টিপস দিবি, আমরাও চেষ্টা করি। চারপাশে আবার তুচ্ছ তাচ্ছিল্যের ঢেউ। ইমরানের চোখ এবার লাল হয়ে উঠল, তার কণ্ঠ গর্জে উঠল, তোমরা সীমা ছাড়িয়ে যাচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। আনিস খান ঠান্ডা হাসি হেসে বলল, কি করবি ভিখারির বাচ্চা বেজন্মা? এই একটি শব্দ ইমরানের ভিতরের সমস্ত বাঁধ ভেঙে দিল। এক লাফে এগিয়ে গিয়ে সে আনিস খানের কলার চেপে ধরল। তার চোখে তখন আগুন, কণ্ঠে বজ্রধ্বনি। আর একবার আমার মা বাবা নিয়ে একটা কথা বললে শেষ করে দেব। চারপাশে হাহাকার ছড়িয়ে পড়ল। মৌ দ্রুত এগিয়ে এসে ইমরানের হাত ছুঁয়ে শান্ত করতে চেষ্টা করলো, কিন্তু সেই মুহূর্তে ইমরান যেন অন্য মানুষ। কিছুক্ষণ পর সে নিজেই হাত ছেড়ে দিল। আনিস খান হাঁপাতে হাঁপাতে বলল, দেখলি মৌ, তোর সামনে তোর বাবাকে গলা টিপে ধরেছে, এটা তোর স্বামী, একটা বিয়াদব। মৌ চোখ তুলে তাকালো, তার কণ্ঠে বিদ্রুপ, কিন্তু ভিতরে আগুন। যেমন কুকুর তেমন মুকুর, আপনি তার বাবা মাকে অপমান করবেন, সে কি চুপ থাকবে? নিশু চিৎকার করে উঠল, আপু, তোমার এই ফকিন্নি স্বামীকে বলো আমার বাবার কাছে ক্ষমা চাইতে। মৌ এক পা এগিয়ে বলল, আগে তোমার বাবাকে বলো ইমরানের কাছে ক্ষমা চাইতে। আনিস খান দাঁত চেপে বলল, মরে গেলেও এই ভিখারির কাছে ক্ষমা চাইব না। খুশি এবার ঠোঁট বাঁকিয়ে বলল, মহবু, এই ছোট লোকটার জন্য তুমি কি দেখলে, যার জন্য তুমি নিজে বাবার বিরুদ্ধে? মৌ একদম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এমন বাবার চেয়ে এতিম হওয়া অনেক ভালো। এই কথাই চারিপাশ নিস্তব্ধ। হঠাৎ ঐশীর স্বামী বিদ্রুপ করে বলল, আচ্ছা, তুই কিভাবে এই লোককে বোঝালি তুই ডাক্তার? ইমরান এবার শান্ত গলায় বলল, অপেক্ষা করো, সব প্রমাণ হয়ে যাবে একটু পরে। ঠিক তখনই ভিড়ের মধ্যে গুঞ্জন, স্বাস্থ্যমন্ত্রী এসেছে।
এক নিমেষে সবাই ছুটে গেল মেইন গেটের দিকে, খান পরিবার সহ সবাই। আর সেই বিশৃঙ্খলার মাঝেই ইমরান ধীরে ধীরে মৌয়ের হাতটা শক্ত করে ধরে বলল, চলো। এবার আর কেউ তাদের থামানোর সাহস পেল না। আনিস খান নিজে এগিয়ে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন। দুজনের মধ্যে কুশল বিনিময় হলো। চারপাশে সম্মান আর গুরুত্বের এক আলাদা পরিবেশ তৈরি হলো। পার্টি শুরু হতে তখনও কিছুটা সময় বাকি, তাই আহসান হাবিব সম্মানের সাথে মন্ত্রীকে একটি এসি যুক্ত বিশেষ কক্ষে নিয়ে গেলেন, যেন তিনি আরামে বসতে পারেন। সেই কক্ষে বসেই শুরু হলো নানা গুরুত্বপূর্ণ আলোচনা। খান ফার্মার নতুন ভ্যাকসিন, ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার, সব মিলিয়ে গম্ভীর এক পরিবেশ। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে নিশু। তার চোখে মুখে উত্তেজনা, ঠোঁটে বিদ্রুপের হাসি। বাবা, ওই ফকিন্নিটা ভিতরে ঢুকে ডাক্তারদের মাঝে বসে আছে। এক মুহূর্তেই আনিস খানের চোখ মুখ বদলে গেল। তার রক্ত যেন মাথায় উঠে গেল। কথা না বাড়িয়ে তিনি উঠে দাঁড়ালেন। সাথে সাথে পুরো খান পরিবার, ঐশী, খুশি, আহসান হাবিব সবাই দ্রুত পা বাড়ালো হলরুমের দিকে। হলরুমে তখন আলো ঝলমলে পরিবেশ, ডাক্তারদের ভিড়, সম্মানিত অতিথিদের আনাগোনা। তার ঠিক সেই মাঝখানে বসে আছে ইমরান, শান্ত, নির্লিপ্ত, যেন কিছুই হয়নি। কিন্তু ঝড় আসতে আর দেরি হলো না। নিশু সোজা গিয়ে ইমরানের শার্টের কলার চেপে ধরলো, এক টানে তাকে দাঁড় করিয়ে দিল সবার সামনে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার বাবাকে অপমান করে আবার আমাদের পার্টিতে বসে আছিস? হঠাৎ এই অপমান এত মানুষের সামনে ইমরানের মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। তার চোখে লজ্জা, অপমান আর জমে থাকা বছরের কষ্ট একসাথে ভিড় করলো। চারপাশের মানুষজন থমকে দাঁড়িয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, শুধু দেখছে। ঠিক তখনই মৌ এগিয়ে এলো, তার চোখ লাল, কণ্ঠে আগুন। নিশু, তুই একটু লিমিট ক্রস করে ফেলেছিস। এই অপমানের জবাব কিন্তু আমি সুদে আসলে ফেরত দেবো। কিন্তু কথা শেষ হতেই পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। ঐশীর স্বামী আর আহসান হাবিব একসাথে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে ইমরানকে দরজার দিকে ঠেলে নিতে লাগলো। ইমরান কিছু বলছে না, শুধু অপমানে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চারপাশে মানুষজন নিঃশব্দে তাকিয়ে, কেউ থামাচ্ছে না, কেউ এগিয়ে আসছে না। এই দৃশ্য দেখে মৌ আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে চিৎকার করে উঠল, মিস্টার আনিস খান, আমি আমার সন্তানের শপথ করে বলছি, আজকে আপনারা আমার স্বামীকে যেভাবে অপমান করলেন, এই মুহূর্ত থেকে আমি আমার পুরো পরিবারকে ত্যাগ করলাম। আমি আপনাদের কখনো ক্ষমা করব না। এক মুহূর্তেই পুরো হলরুম নিস্তব্ধ, নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে। কিন্তু সেই নীরবতা ভাঙতে বেশি সময় লাগলো না। হঠাৎ আবার অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। নিশু ঠোঁট বাঁকিয়ে বলল, খানবাড়ির জুতাও তোদের কাছে যাবে না। ক্ষমা তো অনেক দূরের কথা। হাসির শব্দে যেন চারপাশের দেওয়াল কেঁপে উঠল। আর সেই হাসির মাঝেই দাঁড়িয়ে আছে ইমরান, অপমানিত, নীরব, কিন্তু তার চোখে এবার অন্য কিছু। একটা ঝড় জমছে, যা থামার নয়। ঐশী ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মৌ, তুই কি এই ভিখারি বাচ্চার সাথে থেকে থেকে মাথা নষ্ট করে ফেলেছিস? তুই কিভাবে ভাবলি খান পরিবার গিয়ে ফকিন্নির পাশে দাঁড়াবে? তার কথা শেষ হতেই চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। খুশি এগিয়ে এসে কটাক্ষ করে বলল, এই ছেলেটার কাপড় দেখেছো? এই লেভেলের পার্টিতে ঢোকার আগে আয়নায় নিজেকে দেখা দরকার ছিল। ঐশীর স্বামী হেসে বলল, আমার তো মনে হয় দরজার সিকিউরিটিকেও আজকাল ভালো করে ট্রেনিং দেওয়া হয় না, নইলে এই ধরনের লোক ঢোকে কিভাবে? আহসান হাবিব গম্ভীর মুখে কিন্তু বিষাক্ত কণ্ঠে বলল, এই ধরনের মানুষের একটা সমস্যা জানো, নিজেদের জায়গা ভুলে যায়। রাস্তার ধুলো হঠাৎ করে ভাবতে শুরু করে সে সোনা হয়ে গেছে। চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু অতিথিও ফিসফিস করে বলতে লাগলো, এই ছেলেটাকে দেখতে তো ভদ্রলোক মনে হয়, কেউ কি ডেকে নিয়ে নিচ্ছে নাকি? একজন তো সরাসরি বলেই ফেললো, ভিখারিরাও এখন ব্র্যান্ড কাপড় পরে আসে, চিনতে কষ্ট হয়। এইসব কথার মাঝে দাঁড়িয়ে ইমরান, মাথা নিচু, মুঠো বাঁধা, চোখে জমে থাকা অপমান আর আগুন একসাথে লড়াই করছে। বউয়ের বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু সে জানে এই মুহূর্তে কিছু বললে আগুন আরো বাড়বে। অপমানের ঝড় থামার পর খান পরিবার সবাই একে একে ভিতরে চলে গেল। মনে হলো যেন কিছুই হয়নি। আর ইমরান দাঁড়িয়ে রইল একটা অপমানিত নীরবতার মাঝে। কিছুক্ষণ পর পার্টি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সবার দৃষ্টি তখন স্টেজের দিকে। শাস্ত্রমন্ত্রী মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, শুরুতেই সবাই আমার সালাম নেবেন। কিছুদিন আগে খান ফার্মা জলাতঙ্ক রোগের জন্য একটি ভ্যাকসিন তৈরি করেছে, যা পুরো বিশ্বের জন্য একটি মাইলফলক হতে পারে। এই ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তা জানার জন্য আমি ল্যাব টেস্টে পাঠিয়েছিলাম, আর সে টেস্ট রিপোর্ট ঘোষণা করবেন সিলেট মেডিকেল কলেজের টপ ও সিনিয়র হার্ট সার্জারি স্পেশালিস্ট। মন্ত্রী একটু থামলেন। হলরুম নিস্তব্ধ। তারপর স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলেন, ডাক্তার ইমরান আহমেদ, ওয়েলকাম টু দি স্টেজ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। ঐশীর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে নিজের হাত চিমটি কেটে দেখল এটা কি সত্যি না দুঃস্বপ্ন। খুশির মুখের হাসি হঠাৎ জমে পাথর হয়ে গেল। নিশুর চোখ বড় বড়, মনে হচ্ছে চোখ দুটো বেরিয়ে আসবে। এই ঘোষণা শোনার সাথে সাথে পুরো হল যেন হঠাৎ করে সময়ের মধ্যে জমে গেল। এক মুহূর্ত আগে যেখানে হাসি, তাচ্ছিল্য, কটূক্তিতে ভরেছিল চারপাশ, সেখানে এখন নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা যেন কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। আনিস খান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে অবিশ্বাস, মুখ শুকিয়ে গেছে। মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে গেছে। মনে মনে বিড়বিড় করে বলছে, এটা এটা কিভাবে সম্ভব? না, এটা হতে পারে না। এই ভিখারি বাচ্চা ডাক্তার, তাও আবার ভ্যাকসিন ল্যাব টেস্ট করছে। তার বুক ধকধক করছে। যদি সত্যি হয় তাহলে তো সব শেষ। এই ছেলেটা যদি রিপোর্ট আমাদের বিরুদ্ধে দেয় তাহলে আমরা শেষ। ঐশী একদম পাথর হয়ে গেছে। তার চোখ বড় বড়, মুখ হা হয়ে আছে। মনে হচ্ছে সত্যিটা মেনে নিতে তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার স্বামী পাশে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে আর সেই দম্ভ নেই, শুধু ভয়, কাপা কাপা চোখ। খুশি আর নিশু দুজনেই যেন বজ্রা হতো। নিশুর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আপুর স্বামী হার্ট সার্জারি স্পেশালিস্ট? আমি আমি তাকে অশিক্ষিত ছোট লোক বলেছি? তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। খান পরিবারের বাকি সদস্যদের অবস্থাও একই। কারো চোখ কপালে উঠে গেছে, কারো বুক ফ্যাকাশে, কারো শরীর কাঁপছে। মনে হচ্ছে একটি সত্যি তাদের অহংকারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আহসান হাবিব তো দপ করে চেয়ারে বসে পড়ে। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। মুহূর্তেই তার সকল প্ল্যান শেষ হয়ে যায়। সে মনে মনে ভাবে, ইস, সেদিন যদি অ্যাক্সিডেন্টটা সাকসেসফুল হতো। এদিকে হলের অন্যান্য অতিথিরা ফিসফিস শুরু করে দিয়েছে, ওই লোকটা, ওই যে একটু আগে খান ফার্মার প্রতিনিধিরা অপমান করেছিল, উনি নাকি ডাক্তার ইমরান। অসম্ভব। কিন্তু মন্ত্রী তো নাম ঘোষণা করলো, আমরা তাহলে কাকে নিয়ে আসছিলাম এতক্ষণ? এরপর সবার দৃষ্টি গিয়ে থামলো এক জায়গায়, ইমরান। ধীরে ধীরে মাথা উঁচু করে অসীম আত্মবিশ্বাস নিয়ে সে স্টেজের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ কারো অহংকারে আঘাত, কারো লজ্জায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। যারা একটু আগেও তাকে ধাক্কা দিচ্ছিল, আজ তারা সরে দাঁড়াচ্ছে, জায়গা করে দিচ্ছে। যারা তাকে ভিখারি বলেছিল, তারা এখন নিচু চোখে তাকিয়ে আছে। ইমরান স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়ালো। একবার পুরো হলের দিকে তাকালো। তার দৃষ্টি গিয়ে থামলো খান পরিবারের উপর। 1 সেকেন্ডের জন্য চোখে ঝিলিক দিল আগুনের মতো কিছু। তারপর শান্ত কণ্ঠে বলল, শুরুতে সবাই আমার সালাম নেবেন। আশা করি সবাই ভালো আছেন। এই একটা বাক্যেই হলরুমে যেন আবার বিস্ফোরণ ঘটল। যারা একটু আগে সবকিছু দেখেছিল, তারা এখন অবিশ্বাস নিয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। এই সেই লোক যাকে একটু আগে অপমান করা হচ্ছিল, উনি সিনিয়র হার্ট সার্জন। কেউ ফিসফিস করে বলছে, আমরা তো ভুল মানুষকে বিচার করছি। আর কেউ বলছে, এটা ইতিহাস হয়ে থাকবে আজকের দিনটা। ইমরান রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে, আর পুরো হল জুড়ে গুঞ্জন, উনিই কি সেই ডাক্তার ইমরান আহমেদ? সত্যি, এটা তো সিনেমার থেকেও বেশি অবিশ্বাস্য। ইমরান ধীরে ধীরে ফাইলটা খুলল। পুরো হলো নিস্তব্ধ। মনে হচ্ছে সবাই নিজের শ্বাস আটকে রেখেছে। মাইকের সামনে দাঁড়িয়ে একবার চোখ তুলে তাকালো সবার দিকে। তার দৃষ্টি গিয়ে থামলো আনিস খান ও তার পরিবারের উপর। তারপর গম্ভীর স্থির কণ্ঠে বলতে শুরু করলো, খান ফার্মার তৈরি এই ভ্যাকসিন প্রাথমিকভাবে জলাতঙ্ক রোগ প্রতিরোধে কার্যকর।
এই কথাটা শুনেই আনিস খানের মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। ঐশী, নিশু খুশি, তাদের মুখেও ফিরে এলো সেই আগের দম্ভ অহংকার। আহসান হাবিব মাথা উঁচু করে দাঁড়ালো, চোখে বিজয়ের ঝিলিক। কিন্তু পরের কথাটা শোনার আগেই কেউ বুঝতে পারেনি ঠিক কী ঝড় আসছে। ইমরান একটু থামলো, তার কণ্ঠ আরো কঠোর হয়ে উঠল। কিন্তু এই কিন্তু শব্দটা যেন পুরো হলের বুকের মধ্যে বজ্রপাতের মতো আঘাত করলো। এই ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পর অল্প কিছুদিনের মধ্যেই মানবদেহের কিডনি, লিভার এবং ফুসফুসে মারাত্মক ক্যান্সার সেল তৈরি করে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর পুরো হল যেন বিস্ফোরিত হলো। কি বলল? ক্যান্সার? অসম্ভব, এটা তো মানুষের জীবন নিয়ে খেলা। ইমরান থামলো না, তার কণ্ঠ এবার বজ্রের মতো গর্জে উঠল। এই ভ্যাকসিন ব্যবহার করলে হয়তো মানুষ জলাতঙ্ক থেকে বাঁচবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তারপর ফাইলটা বন্ধ করে স্পষ্ট দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, এই ভ্যাকসিন মানব জাতির জন্য মারাত্মক হুমকি, তাই আমি এই ভ্যাকসিনকে সম্পূর্ণভাবে রিজেক্ট করছি। এক মুহূর্তেই পুরো হল স্তব্ধ। আনিস খান, তার মুখের রং মুহূর্তেই উধাও, চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে 1000 কোটি টাকার সাম্রাজ্য তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলে, না না, এটা মিথ্যে হতে পারে না। ঐশী কয়েক সেকেন্ড আগেও যার চোখে অহংকার ছিল, এখন সে পুরো কাঁপছে, তার ঠোঁট শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অজান্তেই। এটা ভুল, এটা ভুল। নিঃস্ব একদম বসে পড়ে চেয়ারে, তার মাথা ঘুরছে। আমি আমি কাকে অপমান করলাম? যে মানুষটা সত্যি বলছে তাকে আমি। খুশি, তার মুখে আর সেই হাসি নেই। সে নিঃশব্দে পেছনে সরে যাচ্ছে, মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে পারলে বাঁচে। আর আহসান হাবিব, তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে, দাঁত চেপে ধরে আছে, মুঠি শক্ত, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে। সে চিৎকার করে ওঠে, এই রিপোর্ট মিথ্যা। এই লোক টাকা খেয়ে রিপোর্ট বলতে দিয়েছে। এই কথা শুনে পুরো হল উত্তাল হয়ে ওঠে। এটা কি সত্যি? তাহলে এত বড় প্রতারণা, মানুষের জীবন নিয়ে খেলা। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, চারিদিকে ফ্ল্যাশের ঝলকানি। স্বাস্থ্যমন্ত্রী চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার মুখ কঠোর হয়ে গেছে। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এই বিষয়টি এখনই তদন্ত করা হবে। যদি রিপোর্ট সত্য হয় তাহলে এর সাথে জড়িত কেউ ছাড় পাবে না। এই কথা শুনে আনিস খানের পা কাঁপতে শুরু করলো। সে এক পা পিছিয়ে গেল, তার চোখে এবার স্পষ্ট ভয়। আর স্টেজে দাঁড়িয়ে ইমরান স্থির অটল, তার চোখে কোনো ভয় নেই, শুধু সত্যের শক্তি। একপাশে দাঁড়িয়ে থাকা বউ চোখে পানি নিয়ে তাকিয়ে আছে তার স্বামীর দিকে, তার চোখে গর্ব, ভালোবাসা, সম্মান। মনে মনে বলছে, এই মানুষটি আমার স্বামী। ইমরানের রিজেক্ট শব্দটা শেষ হতেই পুরো হল জুড়ে যেন বজ্রপাত নেমে এলো। চারিদিকে ফিসফাস, চিৎকার, উত্তেজনা। ঠিক তখনই স্বাস্থ্যমন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন, এই রিপোর্ট নিয়ে এখনই তদন্ত শুরু হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আনিস খান হঠাৎ সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ কাঁপছে, মুখ ঘামে ভিজে গেছে। সে হাত তুলে বলল, না, কোনো তদন্ত লাগবে না। এক মুহূর্তে পুরো হল স্তব্ধ, সবাই অবাক। মন্ত্রী ভ্রুকুচকে বললেন, মানি, এত বড় অভিযোগ আর আপনি তদন্ত চান না? আনিস খান মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, ডাক্তার ইমরান মিথ্যা বলবে না। আমি এই রিপোর্ট মেনে নিচ্ছি। এই কথাটা যেন বোমার মতো ফাটলো। ঐশী মুখ ঢেকে পেছনে সরে গেল। নিশু দেওয়ালের সাথে হেলে পড়ে নিঃশব্দে কাঁদছে। খুশি চোখ নামিয়ে নিচে তাকিয়ে আছে, মনে হচ্ছে পৃথিবী ফেটে গেলে সেখানেই ঢুকে পড়বে। আর তখনই সবচেয়ে বড় বিস্ফোরণটা হলো। ইমরান মাইকের সামনে আবার দাঁড়ালো, তার চোখ এবার সোজা গিয়ে পড়লো আহসান হাবিবের উপর, তার ঠোঁটে হালকা তাচ্ছিল্যের হাসি। আরেকটা কথা বলার আছে, পুরো হল আবার নিস্তব্ধ। এই ভ্যাকসিনের ফর্মুলা এটা প্রথমে এমন ছিল না। সবাই তাকিয়ে আছে। এই ফর্মুলা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে, আর সে কাজটা করেছে খান ফার্মার ভেতরের একজন। আহসান হাবিবের বুক ধক করে উঠল। ইমরান এবার সরাসরি আঙ্গুল তুলে বলল, মিস্টার আহসান হাবিব। পুরো হল একসাথে তাকালো তার দিকে। আহসান হাবিব চিৎকার করে উঠল, মিথ্যা, সব মিথ্যা। ইমরান শান্ত স্বরে বলল, প্রমাণ ছাড়া আমি কিছু বলি না।
তারপর স্ক্রিনে প্রজেক্ট করা হলো ল্যাব রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, ডকুমেন্টস, সবাই দেখতে পাচ্ছে। আহসান হাবিব গোপনে ফর্মুলা পরিবর্তন করছে, কেমিক্যাল মিশাচ্ছে, ডকুমেন্ট জাল করছে। 1 সেকেন্ড পুরো হল বিস্ফোরিত। ওই লোকটা খুনি, মানুষ মারার প্ল্যান করেছে, ওকে গ্রেপ্তার করা উচিত। আহসান হাবিব পিছিয়ে যেতে থাকে, তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। সে তোতলাতে থাকে। না, আমি আমি কিছু করিনি। কিন্তু পুলিশ এগিয়ে আসে, তার হাত শক্ত করে ধরে। সেই মুহূর্তে আহসান হাবিব চিৎকার করে ওঠে। আনিস সাহেব, আমাকে বাঁচান। কিন্তু আনিস খান মুখ ফিরিয়ে নেয়। সম্পূর্ণ ভেঙে পড়ে আহসান হাবিব। তার চোখে পানি, মুখে লজ্জা, ভয়, অপমান। যে মানুষটা কিছুক্ষণ আগেও অহংকারে আকাশ ছুঁয়েছিল, সে এখন মাটিতে পড়ে আছে। আর তখন পুরো হলের দৃষ্টি গিয়ে পড়ে এক ব্যক্তির উপর, ডাক্তার ইমরান। হঠাৎ একজন হাততালি দেয়, তারপর আর একজন, তারপর পুরো হল দাঁড়িয়ে যায়। সাংবাদিকরা বলছে, স্ট্যান্ডিং ওভেশন, ব্রাভো, এই তো আসল ডাক্তার, মানুষের প্রাণ বাঁচানোর জন্য লড়ছে। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে। পরদিন টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ। মানবতার নায়ক ডাক্তার ইমরান আহমেদ মৃত্যুর ভ্যাকসিন বন্ধ করে দিলেন এক সাহসী চিকিৎসক। খান ফার্মার ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস। পত্রিকার হেডলাইন, একজন ইমরান হাজারো প্রাণ বাঁচালো। সোশ্যাল মিডিয়া সবখানে একটাই নাম, ইমরান, ইমরান, ইমরান। আর একপাশে খান পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। অহংকার চুরমার, সম্মান ধূলিসাৎ, ঐশী মাথা নিচু, নিশু নিঃশব্দে কান্না, খুশি ভয়ে কাঁপছে। আর আনিস খান চোখ বন্ধ করে দাঁড়িয়ে, মনে হচ্ছে তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। সেই মুহূর্তেই মৌ ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় ইমরানের পাশে, চোখে অশ্রু কিন্তু ঠোঁটে গর্বের হাসি। ইমরান তার দিকে তাকায়। মৌ ফিসফিস করে বলে, আজকে আমি গর্ব করে বলতে পারি আমি তোমার স্ত্রী। ইমরান হালকা হাসে, তারপর সবার সামনে মৌয়ের হাত শক্ত করে ধরে। দেখতে দেখতে কেটে গেল আরো 5টি দীর্ঘ বছর। সময় যেন নিজের হাতে সব হিসেব কষে নিয়েছে। কে কাকে কষ্ট দিয়েছে, কে ভালোবেসেছে, কে হারিয়েছে, সব কিছুরই নির্ভুল বিচার করেছে। আজকের ইমরান আর সেই আগের অসহায় নির্যাতিত ছেলেটা নেই। সে এখন দেশের গর্ব, একজন খ্যাতিমান হার্ট সার্জন, একজন সৎ মানুষ, একজন আদর্শ স্বামী, একজন গর্বিত বাবা। মৌয়ের কোল জুড়ে এসেছে আরেকটি ফুটফুটে কন্যা সন্তান। তাদের সংসার এখন পরিপূর্ণ, ভালোবাসায়, সম্মানে, শান্তিতে। সকালের রোদ এখন তাদের বাড়ির বারান্দায় এসে পড়ে। মৌ 2 সন্তানের হাত ধরে দাঁড়িয়ে থাকে, আর ইমরান দূর থেকে তাকিয়ে থাকে। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। এই মানুষটা একদিন না খেয়ে থেকেছে, অপমান সহ্য করেছে, ভালোবাসা হারিয়েছে। আজ সে সব পেয়েছে, কিন্তু নিজের পরিশ্রম আর সততার জোরে। অন্যদিকে খান পরিবারের নাম এখন মানুষের মুখে ঘৃণার প্রতীক। যে নাম একসময় গর্ব ছিল, আজ সেই নাম শুনলেই মানুষ নাক সিটকায়। রাস্তায়, বাজারে, মানুষের আড্ডায় একটাই কথা ঘুরে ফিরে আসে, ওই সেই খান পরিবার যারা ভেজাল ওষুধ দিয়ে মানুষের জীবন নিয়ে খেলেছিল। নিশু, খুশি, ঐশী যারা একসময় অহংকারে পাটিতে পা ফেলতো না, আজ তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। কেউ আর বলতে চায় না আমি খান বংশের মেয়ে, কারণ সেই পরিচয় এখন লজ্জা, অপমান, অভিশাপ। আনিস খান, যে মানুষ একসময় ক্ষমতা আর টাকার অহংকারে অন্ধ ছিল, আজ সে ঘর থেকে বের হয় মুখে মাস্ক পরে। কেউ যেন চিনে না ফেলে। তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু ভয় আর নিজের ভুলের নিঃশব্দ অনুশোচনা। আর আহসান হাবিব, সে এখন কারাগারের অন্ধকারে দিন গুনছে। তার চতুরতা, ষড়যন্ত্র সবকিছু ভেঙে পড়েছে সত্যের সামনে। লোহার শিকের আড়ালে বসে সে এখন বোঝে, অন্যের জীবন নষ্ট করতে গিয়ে সে নিজের জীবনটাই শেষ করে দিয়েছে। ইমরানের বাবা মা তারা এখন ভালো আছে, রাজকীয় জীবনযাপন করছে, সবকিছুই পাচ্ছে। কিন্তু একটা জিনিস তারা পায় না, ছেলের কাছে থাকার অধিকার। একই শহরে থেকেও তারা দূরে, কারণ কিছু সম্পর্ক ভাঙলে শুধু ক্ষমা চাইলেই আর জোড়া লাগে না। ইমরানের ভাইরা যারা একসময় তাকে মানুষ বলে গণ্য করতো না, আজ তারা তার বাড়িতেই কাজের লোক। প্রতিটি কাজের সাথে তারা মনে মনে উপলব্ধি করে, যাকে তুচ্ছ করেছি আজ তারই ছায়ায় বেঁচে আছি। আর ইমরান, সে কখনো প্রতিশোধ নেয়নি, সে শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেছে। তার সাফল্যই হয়ে উঠেছে সবচেয়ে বড় জবাব। রাত নামলে মৌ ইমরানের কাঁধে মাথা রাখে। ইমরান ধীরে বলে, দেখো মৌ, শেষ পর্যন্ত আমরা জিতেছি। মৌ মৃদু হেসে উত্তর দেয়, না ইমরান,
আমরা জিতিনি, আমাদের ভালোবাসা জিতেছে। বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়ে আর ভিতরে দুইটা হৃদয় শান্তিতে ডুবে যায়।